বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। কেমন আছো সবাই? গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট কথা। থ্যাঙ্কস আ লট। আজ এতগুলো দিন ধরে তোমরা অপেক্ষা করেছো আমাদের জন্য। আজ এতগুলো দিন আমাদের বিভিন্ন ব্যস্ততা, বাধা বিপত্তির জন্য আমরা তোমাদের সাথে কথা বলতে পারিনি, তোমাদেরকে নতুন নতুন গল্পও শোনাতে পারিনি। আমরা খুব মিস করেছি তোমাদের, কিন্তু আজকে বলছি অনেক 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 ধন্যবাদ। তোমরা আমাদের সাথে থেকেছো এতগুলো দিন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা ঠিক এইভাবেই আমাদের সাথে থেকো। তোমাদের জন্য আমরা নিয়ে আসতে চলেছি জমজমাট কিছু গল্প, এবং আজ থাকছে হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী কুবেরপুরীর রহস্য। গল্পের সূত্রধার আমি রক্তিম, গল্প পাঠ অভিজিৎ, বিমল কুমারের চরিত্রে ইভান সরকার এবং আমি রক্তিম। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী কুবেরপুরীর রহস্য। বিমল ও কুমার স্থির করেছে এ জীবনে তারা বিবাহ করবে না। সকলেই জানেন তাদের জীবন হচ্ছে মহার ডানপিঠের জীবন, এবং সে জীবন হচ্ছে সত্য সত্যই পদ্মপাতায় জলবিন্দুর মতো, যে কোনো মুহূর্তে টুপ করে ঝরে পড়তে পারে। যেসব ভয়াবহ বিপদ মানুষের কল্পনারও অতীত, তাদেরই সঙ্গে দিন রাত তাদের কারবার। তারা কখনো পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে যায়, এবং যখন পৃথিবীতেও থাকে তখন কখনো যায় ময়নামতির মায়াকাননে আদিম দানব জীবেদের সঙ্গে যুদ্ধ করতে। কখনো মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে যখের ধনের সন্ধানে আসামের পরিত্যক্ত বৌদ্ধ মঠে, বা আফ্রিকার অসভ্য মানুষ ও সিংহ হিপো গরিলার দেশে, এবং কখনো হিমালয়ের মেঘাবৃত শিখরে উঠে দেখা করে ভয়ঙ্কর নরদৈত্যদের সঙ্গে। এমন অসাধারণ জীবন নিয়ে সাধারণ মানুষের মতো বিবাহ করা চলে না। কোথায় থাকবে তারা, আর কোথায় থাকবে তাদের বউ? হয়তো কবে তারা উত্তর মেরুর তুষার মেরুর মধ্যে পথ হারিয়ে শ্বেত ভাল্লুকের দেশে মাসের পর মাস প্রবাস যাপন করতে বাধ্য হবে, আর এদিকে তাদের বউরা ঘরের কোণে বসে চোখের জলে বুক ভাসাতে থাকবে। হয়তো কবে তাদের খেয়াল হবে চন্দ্রলোকে যাওয়ার জন্য, আর খেয়াল মতো কাজ করে এ জন্মে আর এ দেশে ফিরে আসা হবে না। তখন স্বামী থাকতেও তাদের বউদের হতে হবে অনাথা বিধবার মতো। এইসব বুঝে সুঝেই তারা পণ করে বসেছে এ জীবনে কোনোদিনও টোপরও পড়বে না, আর গাঁট ছড়াও বাঁধবে না। কিন্তু তারা ধনী এবং বিখ্যাত, তাদের নাম জানে না দেশে এমন লোক নেই। এরকম দুটি সৎপাত্র যে চিরকুমার হয়ে পাওনা গণ্ডা থেকে তাদের ফাঁকি দেবে, ঘটক ঠাকুররা মোটেই এমন অভাবিত ব্যাপার ভাবতে রাজি নন। অতএব ঘটকের দল বিমল ও কুমারকে প্রায়ই বিপুল বিক্রমে আক্রমণ করতে ছাড়ে না। কিন্তু তারা যে কি উপায়ে ঘটকদের আক্রমণ থেকে আত্মরক্ষা করে, আজকের এই ঘটনা থেকে সেটা বেশ জানা যায়। কুমার চেঁচিয়ে খবরের কাগজ পড়ছে, ও বিমল দুই চক্ষু মুদে টেবিলের উপরে দুই পা তুলে দিয়ে চেয়ারে বসে বসে শুনছে। এমন সময় আচম্বিতে হলো এক ঘটকের আবির্ভাব। কুমারের শিথিল হাত থেকে ফস করে খসে পড়ল খবরের কাগজ, এবং বিমলের পা দুটো আবার টপ করে নেমে পড়ল টেবিলের তলায়।
ঘটক ঠাকুর তার 13.5টা তালিমারা বাট ভাঙা বেরঙ্গা ছাতাটা সযত্নে ক্রোড় দেশে রক্ষা করে একখান চেয়ারের উপরে এমন জাকিয়ে উপবেশন করল যে বেশ বোঝা গেল। অতঃপর বহুক্ষণের মধ্যে সে আর ওঠবার নাম মুখেও আনবে না। দুই বন্ধুর অবস্থা হল বিরাট হাউইটজার কামানের মুখে অসহায় দুই আসামির মতো। বিমল ও কুমার অনেকক্ষণ ধরে আপত্তি জানিয়েও সেই নাছোড়বান্দা ও দীর্ঘ প্রতিজ্ঞ ঘটককে বিদায় করতে পারল না। বিমল তখন নাচার হয়ে বলল, আচ্ছা বাবা, আচ্ছা, আমি বিয়ে করতে রাজি, কিন্তু বউটা আমার মনের মতো হওয়া চাই। ঘটক খুব খুশি হয়ে আনন্দে গদগদ স্বরে বলল, আমার হাতে সবচেয়ে ভালো যে পাত্রীটি আছে তাকে নিশ্চয়ই আমরা পছন্দ হবে। সে তো যে সে বউ নয়, একেবারে ডানা কাটা পড়ি। পাত্রী এরোপ্লেন চালাতে জানে? ঘটক আকাশ থেকে পড়ে বলল, সে কি বাবু, বাঙালির মেয়ে এরোপ্লেন চালাবে কি? পাত্রী বন্দুক ছুটতে পারে? নিশ্চয়ই পারে না, তবে আপনি সেকালে শিখতে পারে। আচ্ছা, সে ঘোড়ায় চড়তে বা কুস্তি আর বক্সিং লড়তে পারে? ঘরের বউ কুস্তি লড়বে কি? তাহলে আপনি পথ দেখতে পারেন। যে মেয়ে ওসব বিদ্যে জানে না তার সঙ্গে আমার বিয়ে হওয়া অসম্ভব। মশাইয়েরও কি ওই মত? আমরা দুজনে একসঙ্গে খাই, একসঙ্গে বেড়াই, একসঙ্গে ঘুমোই, মরবারও স্বাদ আছে একসঙ্গে, কাজেই আমাদের মতামত একরকমই হবে। ঘটক তবু হাল ছাড়তে রাজি না হয়ে বলল, কিন্তু বিমল বাধা দিয়ে বলল, আর কিন্তু নয়, আপনার বিদায় নিতে দেরি হচ্ছে বলে ওই দেখুন বাঘা নিজেই খবরদারি করতে এসেছে। ঘটক ফিরে দেখল ঠিক তার চেয়ারের পাশেই এসে দাঁড়িয়েছে প্রকাণ্ড একটা কুকুর, মস্ত মস্ত ধারালো দাঁত বার করে। সে দাঁতগুলো দেখবার পরে আর কোনো যুক্তি দেখানো চলে না। অতএব ঘটক হতাশভাবে উঠে ঘর থেকে সুরসুর করে বেরিয়ে গেল। কুমার হাসতে হাসতে আবার খবরের কাগজখানা তুলে নিল এবং বিমল আবার দুই চক্ষু মুদে টেবিলের উপরে 2 পা তুলে দিল। কিন্তু কুমার পড়া শুরু করবার আগেই পুরাতন ভৃত্য রামহরি ঘরের ভিতরে ঢুকে বলল, এই যে খোকা বাবু, একটি বাবু তোমাদের সঙ্গে দেখা করতে চান। বিমল আজ আর খোকা নয়, কিন্তু রামহরি তার পুরনো অভ্যাস ছাড়তে নারাজ। আবার কোন মহাপ্রভু জ্বালাতে এলেন? ঘটক টটক নয় তো? ধুর, তাহলে হয়তো কোনো কোণের বাপ এসেছে। ঘটকের কাছে পার আছে, কিন্তু কোণের বাপের হাত ছাড়ানো সোজা নয়। হয়তো এসেই 2 পা জড়িয়ে ধরবে। শুনেই বিমল চমকে উঠে টেবিলের উপর থেকে নিজের পা দুটো নামিয়ে ফেলে তাড়াতাড়ি আবার চেয়ারের তলায় ঢুকিয়ে দিল। রামহরি হেসে ফেলে বলল, না না না, যে বাবুটি এসছেন সেই বাবুটি তোমাদের বয়সী হবেন। এত কম বয়সে কেউ কোণের বাপ হতে পারে নাকি? হ্যাঁ, না, বাবুটিকে দেখে তো ঘটক বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, লোকটিকে নিয়ে এসো। ঘরের ভিতরে যে লোকটি এসে ঢুকল তার বয়স 22-23-এর বেশি হবে না। জোয়ান চেহারা, ফর্সা রং। আগন্তুক ঘরে ঢুকেই বলল, আপনি বিমলবাবু আর আপনি কুমারবাবু তো? কাগজে আপনাদের ফটো দেখেছি। দেখছি আমরা বড়ই বিখ্যাত হয়ে পড়েছি, কিন্তু আপনার নাম আর এখানে আসবার কারণ তো আমরা ঠিক... আমার নাম হচ্ছে দিলীপ কুমার চৌধুরী, দেশ রাধানগর। বিশেষ বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। বিপদে পড়ে আমাদের মতো অচেনা লোকের কাছে এসেছেন কেন? আপনাদের সঙ্গে চোখাচোখি দেখা না হলেও বাংলাদেশের কারোর কাছেই আপনারা বোধহয় অচেনা নন। আপনাদের অদ্ভুত কীর্তিকলাপ কে না জানে। আমার দৃঢ় বিশ্বাস আমার এই বিপদে আপনারা যথেষ্ট সাহায্য করতে পারেন। তাহলে আর বাজে কথা না বলে গোড়া থেকে আপনার বিপদের সব কথা খুলে বলুন, কিচ্ছু লুকোবেন না। কারণ সমস্তটা না জানলে আমরা আপনার কোনো উপকারই লাগবো না। মশাই, এ পর্যন্ত এসে দেখছি একটা মস্ত বড় বিশ্রী কুকুর দরজার ফাঁক দিয়ে কটমট করে আমার পানে তাকিয়ে আছে। ওটাকে তাড়িয়ে দিন, নইলে আমি নিশ্চিন্ত হয়ে কথা বলতে পারবো না।
কুমার ফিরে দেখল তাদের প্রিয় কুকুর বাঘা দরজার ওপাশে মাটির উপরে সামনের 2 থাবা পেতে বসে অত্যন্ত গম্ভীর মুখে দিলীপকে নিরীক্ষণ করছে। সে হেসে উঠে বলল, আপনি আমাদের চেনেন আর ওকে চেনেন না? আরে ও যে আমাদের বাঘা। বাঘা? কিন্তু ও যে দেখছি নেরি কুত্তা। হ্যাঁ, বাঘা আমাদের মতোই নেটিভ বটে। আমরা স্বদেশের ধুলোকেও ভালোবাসি, তাই বিলিতি কুকুর পুষি না। আমরা হচ্ছি কবি ঈশ্বর গুপ্তের ভক্ত। তার ভাষায়, কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। কোনো বিলিতি কুকুরই বাঘার চেয়ে বুদ্ধিমান আর জোয়ান নয়। আপনি চেয়ারে বসে নির্ভয়ে সব কথা বলুন, বাঘাকে কোনো ভয় নেই। ও খালি আপনার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে আপনি ভালো না মন্দ লোক। দিলীপ আর কিছু না বলে একখানা চেয়ারের উপর বসে নিজের কাহিনী শুরু করল। আমাদের রাধানগর হচ্ছে বেশ একখানা বড় গ্রাম। যদিও সেখানে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ প্রভৃতির চেয়ে নিম্ন জাতির দলই বেশি ভারী। গায়ের পশ্চিম দিক দিয়ে বয়ে যাচ্ছে বাউরি নদী, তার সঙ্গে গঙ্গার যোগ আছে। সেই জন্য রাধানগরের ঘাটে অনেক দূর দেশের নৌকা আর স্টিমার এসে লাগে। এই বাউরি নদীর তীরেই আমাদের বাড়ি। ছেলেবেলাতেই আমার মা মারা যান, তার মুখও আমার মনে পড়ে না। 6 মাস আগে আমার ঠাকুরদাও ইহলোক ত্যাগ করেন। ঠাকুমা অনেক আগেই স্বর্গে গিয়েছিলেন। ঠাকুরদাদা মারা যাবার সময় বাবাকে কি বলে যান তা জানি না, কিন্তু তার মৃত্যুর পর থেকেই বাবা সর্বদাই যেন কি চিন্তা করতে থাকেন। তারপরে 3 মাস আগে হঠাৎ তিনি তীর্থযাত্রা করেন। আমি বাবার একমাত্র সন্তান। আগে আমাদের খুব বড় জমিদারি ছিল, কিন্তু ঠাকুরদাদা বিষয় সম্পত্তির অধিকাংশই নষ্ট করে ফেলেন। এখন সামান্য কিছু জমি জমা আছে, আর আমার কোনো ভাগিদারও নেই। তাই কোনো মতে মোটা ভাত কাপড়ের সংস্থান হয়। আমাদের অবস্থার এই পরিবর্তনে বাবা বড় কাতর হয়ে পড়েছিলেন। এই জন্য সর্বদাই দুঃখিত মুখে থাকতেন। আমার বাবার নাম তারিণী চরণ চৌধুরী, আর ঠাকুরদার নাম ছিল শ্যামাপদ চৌধুরী। বাবা তীর্থযাত্রা করবার দিন 15 পরেই কিষাণ সিং নামে এক ভদ্রলোকের চিঠিতে হঠাৎ এক দুঃসংবাদ এলো। আলমোড়ার কাছে এক জঙ্গলে বাবাকে নাকি ডাকাতের দল আক্রমণ ও আহত করে, এবং কিষাণ সিং তাকে পথ থেকে তুলে এনে বাঁচাবার অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। হঠাৎ পিতৃহীন হয়ে আমার মনের অবস্থা যে কিরকম হলো, এখানে সেটা বর্ণনা করবার চেষ্টা করব না। হ্যাঁ, এমনই হতভাগ্য আমি যে পিতার দেহের সৎকার পর্যন্ত করতে পারিনি, কারণ সেই পত্রেই জানা গেল তার নশ্বর দেহ দাহ করে ফেলা হয়েছে। এইবারে আমার আসল বিপদের কথা শুনুন। বাবার শ্রাদ্ধের কাজ যখন শেষ হয়েছে, হঠাৎ একদিন একটি লোক আমাদের গ্রামে এসে হাজির। লোকটি আমাদের বাড়িতে এসে তার আত্মপরিচয় দিয়ে বললেন, আমার নাম ভৈরবচন্দ্র বিশ্বাস, আমি কলকাতায় থাকি। তোমার বাবা তারিণীবাবু যখন আলমোড়ায় কিষাণ সিংয়ের বাসায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তোমার বাবা অন্তিমকালে আমাকে যে অনুরোধ করে গিয়েছিলেন, সেই অনুরোধ রক্ষা করবার জন্যই আজ আমাকে আবার এখানে আসতে হয়েছে। তিনি বাবার অন্তিমকালের বন্ধু শুনে আমি তাড়াতাড়ি সম্মানে তাকে বাড়ির ভেতরে গিয়ে বসালাম। ভৈরববাবু দেখতে অত্যন্ত লম্বা এবং দোহারা। তার দিকে তাকালেই বোঝা যায় তিনি নিয়মিত কুস্তি লড়েন এবং অন্যান্য ব্যায়াম করেন। তার বয়স 35-এর বেশি হবে না, কিন্তু এই বয়সেই মাথায় অর্ধেকখানা টাকে ভরা, শ্যামবর্ণ দাড়ি গোঁফ কামানো। কিন্তু তার ছোট ছোট অত্যন্ত তীব্র চক্ষু দুটির সঙ্গে মুখের মিষ্ট ও ছেলে মানুষই মাখা সরল হাসিটা কেমন খাপ খাচ্ছিল না। আমি তাকে বাবার শেষ অবস্থার কথা জিজ্ঞাসা করলাম। তিনি করুণভাবে বললেন, আহা, সে কথা আর শুনতে চেও না, শুনলে তোমারই কষ্ট হবে। তাহলে বাবা কেন যে আপনাকে আমার কাছে আসার অনুরোধ করেছিলেন সে কথাটাই বলুন। বেশি কথা তিনি কিছুই বলেননি, মানে বলতে পারেননি। তবে মারা যাওয়ার মিনিট 2 আগে তিনি আমার 2 হাত চেপে
আকুল স্বরে বলেছিলেন, রাধানগরে আমার ছেলে দিলীপ আছে, ওর মাথার উপরে কেউ নেই। আমার যেসব দলিল আর কাগজপত্র আছে সেগুলো দেখে আপনি যদি সুব্যবস্থা করে দেন তাহলে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি। সেই ঘরেই বাবার লোহার সিন্ধুক ছিল। আমি সিন্ধুক খুলে ভেতরকার সমস্ত কাগজপত্র ভৈরববাবুর সামনে বার করে দিলাম। তিনি খুব মন দিয়ে সমস্ত কাগজপত্র পরীক্ষা করতে লাগলেন। ছোট্ট একটা ক্যাশ বাক্সে একখানা খামের ভেতরে এক টুকরো কাগজ ছিল। সেইটাই তিনি প্রায় 10 মিনিট ধরে দেখলেন। তারপরে কাগজখানা আবার বাক্সের ভেতরে রেখে দিয়ে বললেন, দিলীপ, তোমার কাগজপত্রের ভিতরে কোনো গোলমাল নেই, তবে তোমার বাবা এত ব্যস্ত আর চিন্তিত হয়েছিলেন কেন সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না। আর কোনোখানে কি তোমার বাবার কোনো কাগজপত্র আছে নাকি? আরও কিছু কথাবার্তা করে তিনি বিদায় গ্রহণ করলেন। যাওয়ার সময় লক্ষ্য করলাম ভৈরববাবুর ডান হাতে আঙুল আছে 6টা। ভৈরববাবু অতক্ষণ ধরে এক টুকরো কাগজ নিয়ে যে কি লক্ষ্য করছিলেন তা জানবার জন্য মনে কেমন কৌতূহল হলো। ক্যাশ বাক্সটা আবার খুললাম। খামের ভেতর থেকে কাগজের টুকরোটা বের করে ভাঁজটা খুললাম। তার ভেতরে খালি একটা ম্যাপ আঁকা আছে। কোথাকার ম্যাপ সেসব কিছুই জানবার উপায় নেই। খুব পুরনো কালি দিয়ে টানা গুটি কয় লাইন এবং হাতের অক্ষরে লেখা রয়েছে পাহাড়, গুহা, সরোবর, এই সব আর কি। এই তুচ্ছ ম্যাপখানা ভৈরববাবু এতক্ষণ ধরে দেখছিলেন কেন? অনেকক্ষণ ভেবেও কিছু বুঝতে না পেরে বোঝবার চেষ্টা ছেড়ে দিয়ে কাগজপত্র সব আবার সিন্ধুকের ভেতরে পুরে রাখলাম। এইবার থেকে আপনারা বিশেষ মন দিয়ে আমার কথা শুনুন, কারণ এর পরের ঘটনাগুলোর কারণ জানবার জন্যই আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। ভৈরববাবুর আগমনের দিন 3 পরে আমি একটি দরকারি কাজে পাশের গাঁয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে যায়। বাড়িতে ফিরে এসে উপরে উঠতে দেখি আমার ওপরকার বসবার ঘরের দরজাটা খোলা, অথচ যাবার সময় এ ঘরের দরজা আমি নিজে হাতে তালা বন্ধ করে গিয়েছিলাম। সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। চাকরকে ডেকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সেও কিছু বলতে পারলে না। ঘরে ঢুকে প্রথমেই আমার চোখে পড়ল যে লোহার সিন্দুকটা খোলা। তাড়াতাড়ি তার ভেতরে পরীক্ষা করে দেখলাম দামি কিছুই চুরি যায়নি। ঘরের মেঝেতে সেই ছোট্ট ক্যাশ বাক্সটা কাত হয়ে পড়েছিল। সেটা খুলে অবাক হয়ে দেখি তার ভেতর থেকে সেই ম্যাপ শুদ্ধ খামখানা অদৃশ্য হয়েছে। বাড়ির সমস্ত ঘর পরীক্ষা করে আর কিছু হারিয়েছে বলে মনে হলো না। হারিয়েছে শুধু সেই তুচ্ছ ম্যাপখানা, যে বাজে কাগজখানা হয়তো আমি নিজেই কোনোদিন বাক্স থেকে বার করে ছুঁড়ে ফেলে দিতাম। হতভম্ব হয়ে ভাবলাম, বাড়িতে চোর এলো, দরজার তালা ভাঙলো, লোহার সিন্দুক খুলল, কিন্তু নিয়ে গেল কেবল এক টুকরো কাগজ, আর সে কাগজে হাতে আঁকা একখানা ম্যাপ। এমন অসম্ভব কথা কেউ কখনো শুনেছে? কেন জানি না কেবলই সন্দেহ হতে লাগলো এই অদ্ভুত রহস্যের সঙ্গে সেই ভৈরববাবুর একটা সম্পর্ক আছেই। সেই ম্যাপ দেখবার জন্য ভৈরববাবু অতিরিক্ত আগ্রহ তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠতে দেখেছি আমি। আর সেই আগ্রহেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে ম্যাপখানা অন্তত তাঁর চোখে কম মূল্যবান নয়। এই ঘটনার হপ্তাখানেক পরে আমার বাড়িতে আর এক মূর্তি এসে হাজির। পশ্চিমের লোক, বয়সে প্রৌঢ়, আধময়লা জামা কাপড়। নাম বললে কিষণ সিং, নিবাস আলমোড়ায়। তাকে আদর করে বাড়ির ভেতরে নিয়ে গেলাম, কারণ এই কিষণ সিংই আমার বাবার মৃত্যু সংবাদ আমাকে জানিয়েছিল এবং অন্তিমকালে বাবার সেবা শুশ্রূষা করেছিলেন। তার মুখে বাবার মৃত্যুর যে শোচনীয় কাহিনী শুনলুম, এখানে সে কথা বলে সময় নষ্ট করতে চাই না। নিজের দুঃখ আমার নিজের বুকের ভেতরেই লুকানো থাক। সমস্ত শোনবার পরে কিষণ সিংকে জিজ্ঞাসা করলাম তিনি কেন এত দূরে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কিষণ সিং ভাঙা ভাঙা বাংলায় যা বললেন তার মর্ম হচ্ছে এই: বাবুজি, তারিণী বাবু যখন মারা যান তার একটু আগে আমাকে ডেকে বললেন, কিষণ সিং, তুমি নিঃস্বার্থভাবে অন্তিমকালে আমার যে সেবা করলে তার পুরস্কার ভগবানই তোমায় দেবেন।
কিন্তু তুমি যদি আমার আরেকটি উপকার করো তাহলে তোমাকে আমি কিছু পুরস্কার দিতে পারি। আমি জিজ্ঞাসা করলাম, কি উপকার? আমার পকেটে 800 টাকার নোট আছে, তো তোমরা সদল বলে এসে বরাতে ডাকাতগুলো সেগুলো নিতে পারেনি। ওই পকেটে একটা ফাউন্টেন পেনও আছে। 500 টাকা আর ওই ফাউন্টেন পেন নিয়ে তুমি যদি দেশে গিয়ে আমার ছেলেকে দিয়ে আসতে পারো তাহলে বাকি 300 টাকা আমি তোমায় পুরস্কার দিয়ে যাব। বাবুজি, পুরস্কার পাবার আশায় আমি অসময় আপনার উপকার করতে চাই না। ও টাকা কলম আমি ডাকে আপনার ছেলের কাছে পাঠিয়ে দেব। না কিষান সিং, ও 300 টাকা তুমি না নিলে আমি মরেও শান্তি পাবো না। ডাকে নয়, কলম আর টাকা তোমাকে নিজে গিয়ে আমার ছেলেকে দিয়ে আসতে হবে। তাকে বলবে তার বাপের এই শেষ দান কলমটিকে যেন ভালো করে সে রেখে দেয়। তখন আমি বাধ্য হয়ে তার কথা মতোই কাজ করব বলে স্বীকার করলাম। তারপর তারিণী বাবু আর বেশিক্ষণ বেঁচে ছিলেন না। এই নিন বাবুজি, আপনার পিতাজির শেষ দান 500 টাকা আর এই ফাউন্টেন পেন। কিষান সিং তার পেট কাপড়ের ভেতর থেকে 5খানা 100 টাকার নোট আর একটি ফাউন্টেন পেন বার করে আমার হাতে দিলেন এবং আবার বললেন, বাবুজি, বাকি 300 টাকা আমি সঙ্গে করে এনেছি। আমি গরিব মানুষ, 300 টাকা আমার কাছে অনেক, কিন্তু উপকারের দামের মতো ও টাকা নিতে আমার মন চড়ছে না। সেই দরিদ্র সাধু কিষান সিংয়ের হাত ধরে আমি অভিভূত হয়ে বললাম, কিষান সিং, তুমি দেবতা। ও সমস্ত টাকাই তুমি যদি নিজে যেচে না দিতে তাহলে তো আমি কিছুতেই জানতে পারতাম না, কিন্তু আমার বাবা তোমাকে যা দিয়ে গেছেন আমি কিছুতেই তার ফিরিয়ে নিতে পারবো না। কিষান সিং সেই সন্ধ্যার সময় বিদায় গ্রহণ করলেন। যাবার সময় বলে গেলেন, বাবুজি, একটা কথা বলতে ভুলে গিয়েছি। তারিণী বাবু মারা যাবার আগে আর একবার বলেছিলেন ও কলমটা আপনি খুব সাবধানে রাখবেন, ওটা যেন হারিয়ে না যায়। আমারও আর একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা কিষানবাবু, একটা কথা বলতে পারেন, আমার বাবা যখন মারা যান তখন সেখানে ভৈরববাবু বলে কোনো বাঙালি ভদ্রলোক হাজির হয়েছিলেন? বাঙালি ভদ্রলোক? আপনার বাবা মারা যান আমার ঘরে, তিনি ছাড়া আর কোনো বাঙালি সেখানে ছিলেন না। শুনে বিস্মিত হলাম। কিষান সিং চলে যাবার পরেও মনের ভেতরে অনেকক্ষণ ধরে বারংবার সেই প্রশ্নটা জাগতে লাগলো, কে এই ভৈরববাবু? কি তার উদ্দেশ্য? সেদিন সারাদিন আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যার পর থেকেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। একে পল্লীগ্রাম, তাই দুর্যোগের রাত। চারদিক খুব শীঘ্রই নিঃসার হয়ে পড়ল। একটা কুকুর পর্যন্ত চিৎকার করল না। বাবার শেষ স্মৃতিচিহ্ন সেই কলমটি নিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, বাবার সঙ্গে তো আরও অনেক জিনিস ছিল, কিন্তু তিনি এই কলমটি বিশেষ করে আমাকে দিয়ে গেলেন কেন? আর এই কলমটিকে খুব সাবধানে রাখতেই বা বললেন কেন? এইসব কথা নিয়ে নাড়াচাড়া যখন করছি তখন বাহির থেকে তীব্র এবং উচ্চ এক আর্তনাদে চতুর্দিকের স্তব্ধতা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বলেছি, আমাদের বাড়ির নদীর ঠিক উপরেই। আর্তনাদটা এলো নদীর ঠিক দিক থেকে। ধর্মর করে উঠে বসে জানলা খুলে দিলাম। হু হু করে জেলো বাতাস ঘরের ভেতরে ছুটে এলো। বাইরে মুখ বাড়িয়ে দেখতে চেষ্টা করলাম, কিন্তু সেই নিরেট অন্ধকার ভেদ করে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আবার সেই ভয়ানক আর্তনাদ। বেশ শুনলাম কে যেন আর্তস্বরে চেঁচিয়ে বলছে, দিলীপ বাবু, দিলীপ বাবুজি, মুঝে বাঁচাইয়ে, দিলীপ বাবু। কি, এই যে কিষান সিং এর গলা! এক লাফে খাট থেকে নিচে নেমে পড়ে এক গাছা মোটা বাঁশের লাঠি নিয়ে তখনই আমি বাইরে বেরিয়ে গেলাম। বেগে ছুটতে ছুটতে যখন নদীর ধারে গিয়ে পড়লাম তখন চারদিক আবার নীরব হয়ে গেছে। কারুর কোনো আর্তনাদি শোনা যাচ্ছে না। নদীর কলকল শব্দ আর বৃষ্টির টিপ টিপ ধ্বনি ও থেকে থেকে বাতাসের হাহাকার ছাড়া
এই অন্ধ পৃথিবীর কোথাও আর কেউ যেন জেগে নেই। এখন এখন এখানে বিদেশি কিষণ সিং কি করতে পারে, এবং অমন বিপদগ্রস্তের মতো আমার নাম ধরেই বা ডাকবে কেন? সে কি জলপথে এখান থেকে যাচ্ছিল? হঠাৎ ঝড়ে নৌকা ডুবে গেছে? লাঠির ওপরে ভর দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু কিন্তু রাত্রের নিস্তব্ধতা আর কেউ ভাঙল না। তখন আমারই শুনতে ভুল হয়েছে ভেবে ধীরে ধীরে আমার বাড়ির দিকে ফিরে এলাম। হঠাৎ 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 একখানি তফাৎ থেকে আমার বাড়ির দোতলার ঘরের দিকে চোখ গেল। আমার শয়নগৃহের খোলা জানলা দিয়ে দেখা গেল ঘরের ভেতরে একটা আলো নড়ে চড়ে বেড়াচ্ছে। কেউ যেন ল্যাম্পটা নিয়ে ঘরের অন্ধকারের ভেতরে এদিক ওদিক চলাফেরা করছে। সেদিন আমার চাকরটা পর্যন্ত ছুটি নিয়ে কোথায় জানি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। বাড়ির ভেতরে ছিলাম আমি কেবল একা। তবে এ কি কাণ্ড! আমার আমার শোবার ঘরে কে ঢুকেছে? আলো জেলে ঘুরে ফিরে বেড়াচ্ছে। দ্রুত পথে আবার ঘরের ভেতরে ছুটলাম। অমনি অন্ধকার। ভেতর থেকে তীক্ষ্ণ স্বরে বাইরের কোথায় একটা বাঁশি বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার ঘরের আলোটা দপ করে নিভে গেল। আমি প্রাণপণে চিৎকার করে বলে উঠলাম, চোর চোর চোর! সেই অন্ধকারের ভেতরেই অনেকগুলো পায়ের শব্দ শুনলাম। কারা যেন ছুটে পালিয়ে যাচ্ছে। তাহলে তাহলে চোরদের দলে আরো লোক আছে। তাদের ধরবার চেষ্টা করা বৃথা বুঝে আমি নিজের বাড়িতে ফিরে গেলাম। ওপরে উঠে দেখলাম আমার শয়ন ঘরে আর আলো জ্বলছে না। ফের আলো জেলে চারদিকে তাকিয়ে দেখলাম ঘরের মেঝেতে অনেকগুলো কাদা মাখা পায়ের দাগ। এখানে নিশ্চয়ই কারা ঢুকেছিল, কিন্তু কেন? আমার মতো গরিব মানুষের বাড়ি হঠাৎ যত চোরের তীর্থের মতো হয়ে উঠলে কেন? যারা এসেছিল তারা তো ঘরের জিনিসপত্র ঘেঁটে গেছে, তাও বেশ দেখা যাচ্ছে, কিন্তু কিছু তো হারায়নি। তবে হঠাৎ হঠাৎ টেবিলের উপরে নজর পড়ল। সেখানে আমার 3টে ফাউন্টেন পেন ছিল, কিন্তু এখন একটাও দেখা যাচ্ছে না। তবে কি অতগুলো চোর এসেছিল শুধু 3টে ফাউন্টেন পেন চুরি করতে? নাকি নাকি আমি এসে পালাতে তারা আর কিছু চুরি করে পালাতে পারেনি? সেদিনের চোরেরা চুরি করলে এক টুকরো কাগজ, আর আজকে চোরেরা নিয়ে গেলে কেবল 3টে কলম। চোরেদের ঘরে কি কাগজ কলমের এতই অভাব? বাবার সেই কলমের কথাটি মনে পড়ল। বাইরে আর্তনাদ শুনে কলমটা আমি তাড়াতাড়ি বালিশের তলায় গুঁজে রেখে গিয়েছিলাম। ছুটে গিয়ে বালিশ তুলে হাঁপ ছেড়ে বাঁচলাম। না বাবা, বাবার শেষ স্মৃতিচিহ্ন যথাস্থানেই আছে। চোরেরা তার সন্ধান পায়নি। পরের দিন নদীর ধারে বিষম একটা হট্টগোল শুনে গিয়ে দেখলাম তা আবার বর্ণনা করতে বা মনে করতেও দুঃখে কষ্টে আমার বুক ভেঙে যায়। ঘাটের তলায় এক মৃতদেহ ভাসছে, তার সর্বাঙ্গে নিষ্ঠুর আঘাতের চিহ্ন। আর আর সে মৃতদেহ হচ্ছে পরোপকারী, ধার্মিক ও নিরীহ কিষণ সিংয়ের। নিজের বাক্য রক্ষা ও আমার উপকার করতে এই বিদেশ বিভুয়ে এসে হতভাগ্যের আজ প্রাণ গেল। বেচারা বেচারা এখানে আর কাউকেই চেনে না, তাই মৃত্যুকালে তিনি আমার নাম ধরেই ডেকে সাহায্য ভিক্ষা করেছিলেন। কিন্তু সে আর্ত প্রার্থনা শুনেও আমি তার কোনো উপকারই করতে পারিনি। এ অনুতাপ আমার জীবনে যাবে না। আমি আমি মহা পাপী। বিমলবাবু, কুমারবাবু, এখন বুঝতে পারছেন তো কেন আমি দেশ ছেড়ে আপনাদের কাছে ছুটে এসেছি? কিষণ সিংয়ের হত্যাকাণ্ডের পরেও দেশে থাকতে আমার আর ভরসা হয়নি। আমি বেশ বুঝতে পারছি কোন সাংঘাতিক শত্রুর শনিদৃষ্টি পড়েছে আমার উপরে। এই শত্রু যেমন সহজে চুরি করে, তেমন সহজেই মানুষ খুনও করে। অষ্টপ্রহর মনে হচ্ছে এরা যেন আমার চারপাশে ওত পেতে বসে আছে, আমার আমার প্রত্যেক গতিবিধির ওপরে লক্ষ্য রাখছে, এবং এবং যে কোনো মুহূর্তে রক্তপিপাসু পিশাচের মতো আমার ঘাড়ের ওপরে লাফিয়ে পড়তে পারে। কারণ কিষণ সিংয়ের হত্যাকাণ্ডের পরেও দেখেছি সন্ধে হলেই কারা যেন আমার বাড়ির কাছে আনাচে কানাচে ঝোপে ঝাড়ে ছায়ার মতো ঘুরে বেড়ায়। রাত্রে আচমকা ঘুম ভেঙে যায়, ছাদে যেন কাদের পায়ের শব্দ শুনি, কে কে বলে চিৎকার করে উঠি। আবার আবার পায়ের শব্দ শুনি, কারা যেন তাড়াতাড়ি পালিয়ে যায়। কে? ওই ভৈরব বাবু। জীবনে কখনো তাকে দেখিনি, বাবার মুখেও তার নাম শুনিনি, কিন্তু
তিনি কেমন করে বাবার মৃত্যুর কথা, কিষণ সিংয়ের কথা আর আমার কথা জানলেন? আমার কাগজপত্র, বিশেষ করে তার হাতে আঁকা সেই ম্যাপ দেখবার জন্য তার এত আগ্রহ কেন? আর আর সেই ম্যাপখানা তারপরেও চুরি হয়ে গেল কেন? কোথাকার ম্যাপ সেইখানা? লোহার সিন্ধুকের মধ্যেও সেখানেকে অত যত্ন করেই বা রাখা হয়েছিল কেন? আমার বাবার শোচনীয় মৃত্যুর মধ্যে কি কোনো রহস্যময় কারণ আছে? এত জিনিস থাকতে তিনি মৃত্যুর সময় আমাকে একটা ফাউন্টেন পেন পাঠাবার ব্যবস্থা করলেন কেন? আর কলমটা অতি সাবধানে রক্ষা করতেই বা বললেন কেন? এই রকম ফাউন্টেন পেন তো পৃথিবীতে সর্বত্রই প্রত্যহ হাজার হাজার বিক্রি হচ্ছে। কিষাণ সিংকে হত্যা করলে কেন হত্যা করলে? আর আর সেই হত্যাকাণ্ডের প্রায় সঙ্গে সঙ্গে আমার বাড়িতে একদল চোর ঢুকে কেবল 3-3টে ফাউন্টেন পেন নিয়ে সরে পড়লে কেন? তারা কি বাবার সেই কলমটা খুঁজতে এসেছিল? কিন্তু কেন? এইসব প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। শুনেছি আপনারা এইরকম রহস্যময় অনেক ঘটনারই কিনারা করেছেন। এখন আপনারাই বলুন, আমার কর্তব্য কি? আমি একেবারে অন্ধকারে পড়ে আছি, যদিও আমার জীবনও নিরাপদ নয়। নিজের অজ্ঞাতসারেই আমি এ কোনো অপূর্ব বিপজ্জনক নাটকের নায়ক হয়ে পড়েছি। এতক্ষণ পর্যন্ত বিমল একটাও কথা বলেনি। দিলীপের সমস্ত কাহিনী শুনেও সে প্রথমে কিছু বলল না, চুপ করে কি ভাবতে লাগলো। দিলীপবাবু, এমন কোনো লোককে আপনি জানেন কি আপনার সঙ্গে বা আপনাদের পরিবারের সঙ্গে যার শত্রুতা আছে? না, এমন কাউকেই তো আমি চিনি না। আপনাদের সম্পত্তির আর কোনো উত্তরাধিকার যে নেই সে বিষয়ে আপনি নিশ্চিত? হ্যাঁ, আর সম্পত্তি তো ভারী, বছরে 1200-1300 টাকা আয়। হয়তো আপনার বাবার মৃত্যুর পর আপনি নিজের অজ্ঞাতসারেই অন্য কোনো সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন। যাদের স্বার্থ আছে, হয়তো তারা আপনার সপক্ষের প্রমাণগুলো সরিয়ে ফেলতে চায়। সপক্ষের প্রমাণ বলতে আপনি কি বোঝেন কুমারবাবু? চোরেরা একখানা হাতে আঁকা ম্যাপ আর 3টে ফাউন্টেন পেন নিয়ে সরে পড়েছে, এগুলো কি আবার প্রমাণ নাকি? বিমল এইবারে কথা বলল। কুমার, যদিও তুমি ভুল যুক্তি অনুসরণ করছো, তবু একটা বিষয় বোধহয় কতকটা আন্দাজ করতে পেরেছ। ওই হাতে আঁকা ম্যাপখানা খুব বড় প্রমাণও হতে পারে। চোরেরা যে 3টে ফাউন্টেন পেন নিয়ে গিয়েছে তাও হয়তো অকারণে নয়। ভৈরব খুব সম্ভব নিজের কোনো গূঢ় স্বার্থ সিদ্ধির জন্যই ওই ম্যাপখানা চুরি করেছে। কিন্তু ম্যাপ ছাড়াও নিশ্চয়ই সে আরো কিছু চায়। হ্যাঁ, সেই আরো কিছু বলতে কি বোঝাতে পারে? সেই আরো কিছুর লোভেই কিষণ সিংকে হত্যা করা হয়েছে। তাকে বধ করবার আগে হয়তো যন্ত্রণা দিয়ে কিষণ সিং এর মুখ থেকে জেনে নেওয়া হয়েছে যে তারিণী বাবু তার হাতে যা নিয়েছিলেন তিনি সেসব দিলীপবাবুর হাতে সমর্পণ করে এসেছেন। দিলীপবাবুর হাতে তিনি দিয়েছিলেন 500 টাকা আর একটা ফাউন্টেন পেন। চোরেরা যখন টাকার বদলে ভুল ফাউন্টেন পেনই চুরি করেছে, তখন বুঝতে হবে যে ঠিক ওই জিনিসটাই তাদের দরকার। কিন্তু আসল ফাউন্টেন পেনটি এখনো দিলীপবাবুর কাছে আছে। সেটি যদি এখানে থাকতো তাহলে হয়তো এখনই আমি সমস্ত রহস্য ভেদ করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, কলমটি আমাদের হাতে নেই। কলম আছে বিমলবাবু, কলম আমার সঙ্গেই আছে। চোরেদের অদ্ভুত প্রবৃত্তি দেখে বাবার সেই শেষ স্মৃতিচিহ্নকে আমি বাড়িতে ফেলে আসতে ভরসা করিনি। এই বলে সে জামার ভিতর থেকে একটি ফাউন্টেন পেন বার করে সামনের টেবিলের উপর রাখল। বিমল আগ্রহ ভরে সামনের দিকে ঝুঁকে পড়ল। তারপর কলমটির দিকে কৌতূহলী দৃষ্টি নিবদ্ধ করে বলল, এটি দেখেছি ওয়াটারম্যানের সবচেয়ে বড় সাইজের রেগুলার ফাউন্টেন পেন। এতে কালি ঢালতে হলে প্যাচ খুলে ড্রপারের সাহায্যে ফাঁপা ব্যারেলটিকে ভর্তি করতে হয়। কলমটির আকারে কোনো নতুনত্ব বা বিস্ময়ের কিছু দেখছি না, কিন্তু সে মুখের কথা শেষ না করেই কলমটি টেবিলের উপর থেকে তুলে নিল এবং প্যাঁচ ঘুরিয়ে তার মুখের দিকটা খুলে ফেলে ব্যারেলের ভিতরে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সহাস্যে বলে উঠল, যা ভেবেছি তাই। সব রহস্যই এইবারে পরিষ্কার হয়ে যাবে। কুমার, একটা ছোট সন্না নিয়ে এসো তো। কুমার তখনই উঠে গিয়ে একটি ছোট্ট সন্না এনে দিল।
বিমল সন্নাটা ব্যারেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে খুব সরু করে পাকানো একখানা কাগজ টেনে বার করে ফেলল। দিলীপ উত্তেজিত স্বরে বলে উঠল, ও কি বিমল বাবু, ও কি ব্যারেলের ভেতরে তো কাগজ? নিশ্চয়ই খুব দরকারি কাগজ। এই জন্যই আপনার বাবা আপনাকে কলমটি খুব সাবধানে রাখতে বলেছিলেন। আর ভৈরব বোধহয় এইরকম কিছু সন্দেহ করেই ফাউন্টেন পেন চুরি করতে নিজে এসেছিল বা লোক পাঠিয়েছিল। এখন দেখা যাক কাগজে কি লেখা আছে। বিমল আস্তে আস্তে পাকানো কাগজখানি খুলতে লাগলো। খুব পাতলা একখানা কাগজ ভালো করে পাকিয়ে ব্যারেলের ভিতরে পুড়ে রাখা হয়েছিল। তাতে খুদে খুদে হরফে লেখা আছে, কল্যাণী এসো দিলীপ, আমার স্থান অতি অল্প, তাই একেবারে কাজের কথাই বলি। আমার বাবা অর্থাৎ তোমার ঠাকুর দাদা তিব্বত বেড়াতে গিয়ে পথে কোনো এক গুপ্তধনের সন্ধান পান, কিন্তু কোনো এক দুর্ঘটনায় তাকে কেবল খালি হাতে প্রাণ নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। তবে সেই জায়গাটির ম্যাপ তিনি এঁকে এনেছিলেন। সেইটাই আমাদের লোহার সিন্ধুকে এখনো আছে। আমাদের বর্তমান অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল বলেই আমি ওই গুপ্তধনের সন্ধানে চলেছি। কিন্তু পথে বেরিয়ে বুঝতে পারছি যে ওই গুপ্তধনের ঠিকানা না জানলেও তার অস্তিত্ব আমি ছাড়া বাংলাদেশের অন্য লোকও জানে। সে শত্রুও আমার অনুসরণ করেছে, হয়তো আমাকে কোনো বিপদেও ফেলতে পারে। যদি আমি কোনো মারাত্মক বিপদে পড়ি, তাহলে তুমি যাতে সবকিছু জানতে পারো, তার জন্যেই আমি এই পত্র লিখছি। হিমালয়ের মানস সরোবরের কাছে রাবণ হ্রদ বা রাক্ষসতাল, গুপ্তধন সেইখানেই আছে। ম্যাপ দেখলেই সবটুকু জানতে পারবে। সাবধানতার জন্য ম্যাপে রাক্ষসতালের নাম লেখা নেই, কারণ যদি ম্যাপখানা চুরি যায় তাহলেও কেউ বুঝতে পারবে না যে ম্যাপটা কোথাকার। আমিও সাবধানতার মার নেই বলে ম্যাপখানা সঙ্গে নিলাম না, কিন্তু তা সবটাই আমার মনের ভিতরে এমন ভাবে গাঁথা আছে যে বিনা ম্যাপেই আমি কাজ চালাতে পারবো। গুপ্তধনের সমস্ত ইতিহাস আমি জানি না, তবে শুনেছি বৌদ্ধ ধর্মের অধঃপতনের সময়ে বৌদ্ধদের উপর ভীষণ অত্যাচার আরম্ভ হয়। তখন একদল সন্ন্যাসী পরাজিত রাজ্যের সমস্ত ঐশ্বর্য নিয়ে তিব্বতে পালাবার পথে রাক্ষসতালের কাছে লুকিয়ে রাখে। সে ঐশ্বর্যের নাকি কোনো অস্ত নেই, কিন্তু ঐশ্বর্য লাভে দুটি বাধা আছে বলে শুনেছি। প্রথমত, গুপ্তধন নাকি রক্ষা করে একদল প্রেতাত্মা। তিব্বতের লামারা ওই ঐশ্বর্যের কথা জানে। এতদিনে তারা হয়তো সব গুপ্তধন সরিয়ে ফেলতে পারত, কিন্তু তারা কুসংস্কারে অন্ধ। ভূতের ভয়ে রত্নগুহার সন্ধান তারা করে না। আর সন্ধান না করার কারণ বোধ হয় রত্নগুহার সঠিক ঠিকানা তাদের জানা নেই। আর ঠিকানা না জানলেও লামারা সর্বদাই সাবধান হয়ে থাকে। এই অঞ্চলে কারুকে ঘোরাঘুরি করতে দেখলেই সন্দেহ করে এই যে তারা বুঝি রত্নগুহা খালি করতে এসছে। ওই লামারা অত্যন্ত হিংস্র, কারোর উপরে সন্দেহ করলেই তাকে হত্যা করতে ইতস্তত করে না। আর দ্বিতীয়ত, এখানে অত্যন্ত ডাকাতের উপদ্রব। বিদেশি পথিক দেখলেই সর্বদাই তাদের আক্রমণ করতে প্রস্তুত। তবু আমি ওখানেই যাচ্ছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস আছে যে লামাদের চোখে আমি ধুলো দিতে পারবো। আর ভূত প্রেত আমি মানি না। আমার মতে ওই প্রেতাত্মাদের কথা রূপকথা ছাড়া আর কিছুই নয়। খুব সম্ভব ওই ভূতের ভয় সৃষ্টি করা হয়েছে শুধু লোভী লোকেদের তফাতে রাখার জন্য। আর ডাকাতের ভয়, বুদ্ধি থাকলে তাদের চোখেও ধুলো দেওয়া অসম্ভব নয়। আমি যদি অকৃতকার্য হই, তাহলে তুমি বা তোমার বংশধর আমার পরে এই পথে আসতে পারো, অবশ্য সাহস ও যোগ্যতা থাকলে। ইতি তোমার আশীর্বাদক পিতা। পত্রপাঠ শেষ হলে পর তিনজনেই খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল।
সর্বপ্রথমে মুখ খুলে দিলীপ অভিভূত স্বরে বলল, এতক্ষণে সব বোঝা গেল। ভৈরব এই জন্যই কলম চুরি করতে চায়, গুপ্তধন। কিন্তু আসল কলমটা না পেলেও ভৈরব ম্যাপখানা সরিয়ে ফেলতে পেরেছে। সেই ম্যাপের অভাবে আপনার পক্ষে গুপ্তধন থাকা আর না থাকা দুটোই এক। কিন্তু জায়গাটির সন্ধান যখন পেয়েছি তখন আমরা সবাই মিলে খুঁজলে আবার কি সেই গুপ্তধন আবিষ্কার করতে পারবো না? কাজটা যদি এতই সোজা হতো তাহলে গুপ্তধন আজ আর সেখানে থাকতো না। কেউ না কেউ তা খুঁজে বার করতই। তাকে ওভাবে খুঁজে বার করা অসম্ভব বলেই ম্যাপের দরকার। সে ম্যাপ যখন নেই, গুপ্তধন পাওয়ার আশা তখন আর না করাই উচিত। কুমার, বোধ করি অতটা হতাশ হওয়ার দরকার নেই। ব্যাপারটা এখন দাঁড়িয়েছে এরকম, গুপ্তধন কোন দেশে আছে আমরা তা জানি, কিন্তু ঠিক ঠিকানাটি আমাদের জানা নেই। ভৈরবের কাছে ম্যাপ আছে, কিন্তু কোথায় গেলে গুপ্তধন পাওয়া যাবে সেটা তার জানা নেই। একজন দরজার সামনে যেতে পারে, কিন্তু চাবির অভাবে দরজা খুলতে পারবে না। আর একজনের কাছে চাবি আছে, কিন্তু সে চাবিতে কোন দরজা খুলতে হবে সেটা তার অজানা। বুঝতেই পারছো, দুই পক্ষেরই সমান অসুবিধা। কাজেই ও ব্যাপার নিয়ে আর মাথা না ঘামানোই ভালো। কিন্তু এখন দুই পক্ষে যদি একটা বোঝাপড়া হয়। ও দুরাত্মা ভৈরবের সঙ্গে? মাফ করো ভাই, আমি ওর মধ্যে নেই। তুমি বোধহয় ভৈরবের শয়তানি এখনো ভালো করে আন্দাজ করতে পারোনি। তারিণীবাবু যে শত্রুর জন্য বিপদের ভয় করছিলেন, কে সে? তিনি তাকে বাংলাদেশের লোকও বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস সে ওই ভৈরব ছাড়া আর কেউ নয়। তারও মৃত্যুর কারণ ওই ভৈরবই। দিলীপ মহাক্রোধে দুই হাত মুষ্টিবদ্ধ করে উঠে দাঁড়ালো এবং তীব্র স্বরে বলল, আমি আমার পিতৃহন্তার সঙ্গে কোনো বোঝাপড়া করতে রাজি নই। আমি গুপ্তধন চাই না, কেবল তাকে একবার দেখতে চাই। তাকে খুন করে আমি ফাঁসি যেতেও প্রস্তুত। ওই ভৈরবকে পেলে আমিও কিছু শিক্ষা দিতে চাই, তার সঙ্গে বোঝাপড়া অসম্ভব। কুমার, আমি কিরকম বোঝাপড়ার কথা বলছি সেইটা আগে শোনো ভালো করে। আমি বন্ধুভাবে বোঝাপড়ার কথা বলছি না। আমার সন্দেহ হচ্ছে দিলীপবাবুর উপরে ভৈরব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে ভোলেনি, কারণ তারও সন্দেহ হয়েছে যে গুপ্তধন কোন দেশে আছে দিলীপবাবু সে কথা জানেন। সুতরাং দিলীপবাবু এখন যদি হঠাৎ প্রকাশ্যেই হিমালয়ের দিকে যাত্রা করেন, তাহলে ভৈরবও তার পিছু না নিয়ে পারবে না। তারপর আমরা আপাতত যখন অলস হয়ে বসে আছি, তখন দিলীপবাবুর সঙ্গী হলে নিতান্ত মন্দ হবে কি? তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। হয়তো ভৈরবকে কোনো ফাঁদে ফেলে আবার সেই ম্যাপখানা কেড়ে নেবারও সুযোগ পাওয়া যাবে। সাধু সাধু, চমৎকার ফন্দি বিমল, তুমি একটা জিনিয়াস। কিন্তু অত বিপদ আপদের মধ্যে দিলীপবাবু যেতে রাজি হবেন কি? রাজি হব কি? আমি রাজি হয়েছি। এক, গুপ্তধনের লোভ। দুই, এই নরপিশাচ ভৈরবকে আরেকবার দেখবার লোভ। আর তিন, আপনাদের মতো বিখ্যাত ব্যক্তিদের বন্ধুরূপে পাওয়ার লোভ। এই তিনটে লোভ সামলানো কি বড় সহজ কথা? কবে যাবেন বলুন, আমি রাজি। রামহরি, রামহরি। রামহরি ঘরে ঢুকে বলল, আমি কি কালা নাকি? রামহরি, মোটঘাট বাঁধতে শুরু করো, আমরা গুপ্তধন আনতে যাব। হ্যাঁ, কি আবার গুপ্তধন? হ্যাঁ, এই তোমাদের সঙ্গে এবারে আমি নেই, হ্যাঁ জেনে রাখো। রামহরি, অনেকগুলো ভূত নাকি সেই গুপ্তধনের ওপরে পাহারা দেয়। কি? আবার ভূত? ওরে বাবা, এই তোমাদের সঙ্গে এবারে আমি নেই, তোমাদের সঙ্গে আমি নেই এবারে, একদম জেনে রাখো আমি তোমাদের সঙ্গে নেই। না 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 না। কিন্তু হপ্তাখানেক পরে বিমল, কুমার ও দিলীপ যেদিন হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করল, সেদিন দেখা গেল তাদের পিছনে পিছনে চলেছে বেজায় বিরক্ত মুখে শ্রীরামহরি এবং সর্বশেষে যাচ্ছে বেজায় খুশিভাবে ল্যাজ নাড়তে নাড়তে বাংলার কুকুর বাঘা। কলকাতা থেকে বরেলি, বরেলি থেকে আলমোড়া, আলমোড়া থেকে আসকোট। আমরা এখন একেবারে হিমালয়ের বুকের ভেতরে সমতল ক্ষেত্র থেকে ৪,৫০০ ফুট ওপরে উঠেছি। পাহাড়ের পেছন থেকে চন্দ্র সূর্যের উদয় ও অস্ত দেখেছি। গিরি নির্ঝরিণীর গান ভরা নাচ দেখেছি। পাইন গাছের নতুন বাহার দেখেছি।
কিন্তু বাংলাদেশে যে জন্মেছে, কিংবা বাংলাদেশকে যে একবার ভালোবেসেছে, বাংলার বাইরেকার যে কোনো জায়গায় বোধহয় তার মনে ধরবে না। এই 6 ঋতুর বিচিত্র সমারোহ, সেই নানা ফুলের আতর মাখা বাতাস, সেই স্নিগ্ধ সোনালি রোদের মিষ্ট পরশ, সেই কলাপাতার পতাকা উড়ানো, তাল নারিকেলের চামর ঢোলানো, অশ্বত্থ বটের ছায়া বিছানো, কাঁচা সবুজ স্বপ্ন দেখানো রঙিন বনভূমি, সেই শত নদীর তীরে তীরে দুর্বা শ্যামল সরস শয্যা, সেই পল্ল কুটিরে চারদিক থেকে ভেসে আসা দোয়েল, কোয়েল, শ্যামা, পাপিয়া ও বনকপতের অশ্রান্ত সঙ্গীত তরঙ্গ। এত ঐশ্বর্য একসঙ্গে পৃথিবীর আর কোন দেশে আছে? চলেছি কোনো নির্জন, নিস্তব্ধ, নিরস ভূষিত কঠিন পাষাণপুরের রত্নগুহার অন্বেষণে, কিন্তু বাংলাদেশের রসালো মাটিতে নিত্য যে সোনা ফলে, তার তুলনা কোথায়? এই জন্যই তো বাঙালি কোনো নাম কিনেছে। সে তার সুখময়, শোভাময়, আনন্দমোহ গৃহকোণ ছেড়ে বাইরে পা বাড়াতে রাজিই নয়। এবং এই জন্যই তো যে বিদেশি একবার বাংলার স্বাদ পায়, সে আর বাংলাকে ভুলে স্বদেশে ফিরতে রাজি হয় না। কুয়াশার দেশ থেকে ছুটে আসে ইংরেজরা, মরুবালুর দেশ থেকে ছুটে আসে মারোয়ারিরা, পাথরের দেশ থেকে ছুটে আসে কাবুলি আর নেপালিরা। বাংলার সোনা লুটছে যত বিদেশি এই অঞ্চলের পাজামা পরা, স্নান ভীত নোংরা লোকগুলোর সঙ্গে আলাপ করে আনন্দ হয় না, এবং নাছোড়বান্দা মশা মাছি পশুর উৎকট বন্ধুত্ব ভালো লাগে না। এখানকার ডাল এবং চালের সঙ্গে কাঁকড়ের এমন ঘনিষ্ঠ সম্পর্ক যে মুখে দিলে মনে হয় একটি দাঁত নিয়ে দেশে ফিরতে পারবো না। এখানে দিনের রোদ আর শুকনো হাওয়া গায়ের চামড়া পুড়িয়ে দেয়, এবং রাতের ঠান্ডা দেয় বুকের রক্ত কনকনিয়ে জমিয়ে। কিন্তু এত দূরে এসেও আমার মনে এতটুকু শান্তি নেই। বাংলাদেশের সবুজ বুক ছেড়ে যারা এই শুকনো পাহাড়ে নিচু উঁচু পথে হোঁচট খেতে আসে, তারা হচ্ছে মানস সরোবরের তীর্থযাত্রী। তাদের সঙ্গে আমাদের কোনো সহানুভূতিই নেই। পরকালের ভাবনা ভরসার বয়স আমাদের হয়নি। আপাতত আমরা কোনো দেবতা দর্শন করতেও চাই না। আমাদের ধ্যান ধারণা চায় এখন এক দানবকে, যার আশায় এত দূর আসা সেই ভৈরব কোথায়? ভারতের দেশ দেশান্তর থেকে পাঞ্জাবি, মারোয়ারি, গুজরাটি, মারাঠি, মাদ্রাজি নানা দেশের তীর্থযাত্রী আমাদের আশপাশ দিয়ে অগ্রসর হচ্ছে। 2-1 বাঙালিকেও দেখলাম, কিন্তু তাদের দলে ভৈরবকে আবিষ্কার করতে পারলাম না। তাহলে কি আমাদের অনুমান একেবারেই মিথ্যে হয়ে দাঁড়ালো? ভৈরব কি জানতেই পারেনি যে রত্নগুহার সন্ধানে আমরা এই পথে এসেছি? কিংবা জানতে পেরেও আমাদের পিছু নেওয়ার দরকার মনে করেনি? ইতিমধ্যে বিমল ও কুমারের সঙ্গে আমার এমন বন্ধুত্ব হয়েছে যে আমরা কেউ কাউকে আর বাবু বা আপনি বলে ডাকি না। বিমল ও কুমার চমৎকার লোক। এই দুটি দুঃসাহসী লোক বারবার কল্পনাতীত বিপদ সমুদ্রে ঝাঁপ দিয়ে এবং মৃত্যুর সঙ্গে বারংবার যুদ্ধে জয়ী হয়ে দেশ বিদেশে এমন অসাধারণ খ্যাতি অর্জন করেছে, কিন্তু তবু তাদের হাবভাবে ব্যবহারে এতটুকু গর্ব প্রকাশ পায় না। আসকোট পাহাড়ের শিখরে আছে একটি কালী মন্দির, এবং তার পদতলে এসে মিশেছে কালী ও গৌরী নামে 2 নদী। এই নদী সঙ্গমে আমাদের তাঁবু খাটানো হলো। আজকের ঘুটঘুটে অমাবস্যার রাতটা আমরা এখানেই পুইয়ে যাব। আমরা একটা বড় ও একটি ছোট তাঁবু এনেছিলাম। ছোট তাঁবুতে রামহরি থাকতো ও রান্নাবান্না করত, এবং বড় তাঁবুতে বাঘাকে নিয়ে আমরা 3 জন বাস করতাম। এই আসকোটে অমাবস্যার রাতে প্রথম উল্লেখযোগ্য ঘটনা ঘটল। রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা যে যার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। একে সারাদিন পাহাড়ে পথ হাঁটা, তাই রাত্রে কনকনে পাহাড়ি ঠান্ডা। ঘুম আসতে দেরি হলো না। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আচম্বিতে বাঘার ভীষণ গর্জনে জেগে উঠলাম, এবং সেই সঙ্গে শুনলাম ভীষণ এক ঝটাপটির শব্দ। প্রথমে অন্ধকারে কিছুই নজরে পড়ল না,
একবার ভাবলাম তাঁবুর ভিতরে বাঘ কি ভাল্লুক ঢুকেছে। উঠে পড়ে ভয়ে সিটিয়ে বিছানার এক কোণে সরে গিয়ে বসলাম। কিন্তু তারপরেই শুনলাম কে আর্তস্বরে বলে উঠল, উহ! তারপরেই ধূপ ধূপ করে পায়ের শব্দ, এবং শব্দটা যেন তাঁবুর ভেতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বুঝলুম তাঁবুর মধ্যে কোনো জন্তু আসেনি, এসেছে মানুষই। কিন্তু সে কে? চোর! ইতিমধ্যে বিমল ও কুমারও জেগে উঠে তাড়াতাড়ি টর্চ জ্বেলে ফেলল। কিন্তু তাঁবুর ভেতরে আর কেউ নেই। কেবল বাঘা চেঁচাতে চেঁচাতে লাফালাফি করে শিকল প্রায় ছিঁড়ে ফেলার উপক্রম করেছে। বিমল এবারে বাইরে গেল, তারপরে ফিরে এসে বলল, বাইরে তো কাউকে দেখতে পেলাম না। বাঘা, এই বাঘা, তোর হলো কি? বাঘা সমানে চেঁচাতে ও লাফাতে লাগলো। কুমার লণ্ঠন জেলে বাঘার কাছে গিয়ে তাকে ভালো করে দেখে বলল, বিমল, তাঁবুর ভিতরে নিশ্চয়ই কেউ এসেছিল। এ দেখো, বাঘার মুখে রক্তের দাগ। যে এসেছিল সে বাঘার কামড় খেয়ে চম্পট দিয়েছে। বাঘা যদি বাঁধা না থাকতো তাহলে সে আজ পালিয়েও বাঁচতে পারত না। তাঁবুর দরজার কাপড়ে বিমল আর একটি নতুন আবিষ্কার করলে। একখানা রক্তাক্ত হাতের ছাপ স্পষ্ট। বিমল বলল, দেখো দিলীপ, যে এসেছিল তার হাতে আঙুল আছে 6টা। আমি হতবম্বের মতো বললাম, ভৈরবের ডান হাতেও যে 6টা আঙুল দেখেছি। তাহলে ভৈরবী আজ আমাদের আদর করতে এসেছিল। কিন্তু এখানে যে বাঘার মতন সজাগ প্রহরী আছে অতটা সে খেয়াল করেনি। ওরে বাঘা, ভৈরবের মাংস খেতে কেমন রে? খানিকটা কামড়ে তুলে নিতে পেরেছিস কি? বাঘা তার পলাতক শত্রুর উদ্দেশ্যে ক্রমাগত ধমক দিতে লাগলো। কুমার বলল, বাঘা বোধ হয় ভৈরবকে ভীরু কাপুরুষ বলে গালাগালি দিচ্ছে। বাঁচলাম। তাহলে আমার অনুমান মিথ্যে নয়। ভৈরব লুকিয়ে আমাদের পিছু নিয়েছে। নিশ্চয়ই সে কোনো ছদ্মবেশ পড়েছে। কিন্তু সে তাঁবুর ভিতরে ঢুকেছিল কেন? সে একা নাকি দল বেঁধে এসেছে? মিনিট 2 পরেই বিচিত্র সুরে তার নাক ডেকে উঠল। অদ্ভুত মানুষ। বিপদ তার কাছে এত সহজ যে ঘুম আসতেও একটু বিলম্ব হয় না। অল্পক্ষণ পরে কুমারও ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি প্রায় সারা রাত পর্যন্ত জেগে রইলাম। তন্দ্রা আসে আর ভেঙে যায়। খালি মনে হয় কারা যেন ধারালো ছুরি দিয়ে অন্ধকারে পা টিপি টিপি আমার গলা কাটতে আসছে। সকালে উঠে দেখি তাঁবুর ভেতরে বিমল ও কুমার নেই। পাশের তাঁবুতে গিয়ে দেখলাম রামহরি মাংস রান্না করছে। তাকে জিজ্ঞাসা করলাম, গো রামহরি, তোমার বাবুরা কোথায়? কোথায় যাচ্ছে তারা কি আমার বলে যাওয়ার ছেলে নাকি? ফর্সা হওয়ার আগেই 2 স্যাঙাতে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছ সুদাতেই দুজনে মুখ টিপে একটু হাসলে, আর কিছু বললে না। বাবা, তাই তো রামহরি, এখনই পাহাড়ের রোদ চারদিকে যেন ফেটে যাচ্ছে। তাহলে আজ আর দেখছি তাঁবু তুলে বেরোনো হবে না। ঘণ্টা 3 বাইরে কাটিয়ে বিমল ও কুমার ফিরে এলো। আমি বললাম, তোমরা কোথায় ছিলে? আজ কি এখানেই থাকা হবে? হ্যাঁ, আজ এখানেই বিশ্রাম। এই যে রামহরি, রান্নায় যে একদম খাসা খুশবু বেরোচ্ছে। হ্যাঁ, আজ হচ্ছে কি কারি নাকি কোরমা? স্টু। আরে ক্যা বাত! তার সঙ্গে জয়পুরি ঘিয়ে ভাজা রুটি আর আলুর লপসি। রামহরি, তোমার মতন মূর্তিমান রত্ন সঙ্গে থাকতে আমাদের আর রত্ন গুহা খুঁজতে হয় কেন? জানো তো সব, কিন্তু বোঝো কই? তোমরা যে জ্ঞান পাপি, রত্ন গুহার ভূতকে কোনোদিনও ঘাট থেকে নামাতে দেবে না। কিন্তু তোমরা এতক্ষণ কোথায় ছিলে সে কথাই তো বললে না। কালকে রাতের অতিথিকে খুঁজছিলাম। তার কোনো খোঁজ পেলে নাকি? কে জানে, তবে ডাকঘরের কাছে দেখলাম 8-10 জন মারোয়ারি জটলা করেছে। তারা আমাদের দেখেই চলে গেল। তাদের মধ্যে একজন ছিল বিজয় সন্ডা, যেমন লম্বায় তেমনই চওড়ায়। তার বাঁ হাতের কনুইয়ের কাছে ব্যান্ডেজ বাঁধা, আর ডান হাতে 6টা আঙুল। তার মুখে ছেলে মানুষই হাসি, কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। নিশ্চয়ই সে ভৈরব বিশ্বাস। তার বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা, কারণ বাঘা তাকে কামড়েছে।
লম্বা চওড়া চেহারা, মুখে শিশুর হাসি, জলজলে চোখ আর ডান হাতে 6টা আঙুল। এই সেই শয়তান, এই শয়তান না হয়ে যায় না। এখানে এসে মরোয়ারি সেজেছে। অসম্ভব নয়। দুপুরে রামহরির হাতের অমৃতর মতো রান্না খেয়ে বেশ একটি দীর্ঘ দিবানিদ্রা দেওয়া গেল। বৈকালের ঘুম থেকে উঠে দেখি রামহরি চায়ের পেয়ালা আর অমলেটের ডিশ নিয়ে হাসতে হাসতে আসছে। সেগুলির সদ্ব্যবহারের পরে 2-4টে গল্প করতে করতেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। এই পাহাড়ের দেশে সন্ধ্যা খুব তাড়াতাড়ি পৃথিবীর সঙ্গে দেখা করতে আসে। বিমল বলল, দিলীপ, একটা কাজ করতে পারবে? কি কাজ? কাল আমরা বেরোবো। তুমি একবার ডাকঘরে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারবে পথে কোনো ডাক বাংলো আছে কিনা? তা পারবো, কিন্তু অন্ধকার হয়ে গেল যে। 20 শতাব্দীর মানুষের কাছে অন্ধকারের কোনো ভয় নেই। পেট্রোলের বড় লণ্ঠনটা নিয়ে যাও। লণ্ঠনটা নিয়ে বেরিয়ে পড়লাম। অন্ধকার আকাশ, আবঝায়ের মতো পাহাড় এবং মাঝে মাঝে অস্পষ্ট বাড়ি ঘর ও গাছপালা দেখতে দেখতে আমি ডাকঘরের দিকে যাত্রা করলাম। দূর থেকে 2-1টা গরু কুকুরের ডাক বা ঢোলের আওয়াজ ভেসে আসছে। কোনো কোনো বাড়ির ভেতর থেকে গৃহস্থালির নানা রকমের শব্দ আসছে, কিন্তু পথে জনপ্রাণী নেই। ফেরার সময় কারুর কোনো সাড়া পেলাম না। নিশুতি রাতের আগেই এই সব দেশ যেন ঘুমিয়ে পড়ে। তখন চতুর্দিকে মনে হয় জীবনহীনতার রাজ্য। সে সময় পথঘাটে 2-4টে হিংস্র জন্তুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও থাকে। সঙ্গে কোনো অস্ত্র নেই, একটু তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম। যেখান দিয়ে যাই লণ্ঠনের তীব্র আলোকে অন্ধকার যেন সভয়ে পিছিয়ে যায়। হঠাৎ চোখে পড়ল পাহাড়ের একটি পাথর বাঁধানো ঝর্ণার কাছে 3 জন লোক স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আর একটু কাছে এগিয়ে গেলাম। লোকগুলোর পোশাক মারোয়ারির মতো। আমাকে দেখে তারাও এগিয়ে আসতে লাগলো। আমার বুকের কাছটা কেমন গুড়গুড় করে উঠল। তাদের দিকে না তাকিয়ে আমি হনহন করে এগিয়ে চললাম। হঠাৎ পরিষ্কার বাংলা ভাষায় কে যেন বলল, শোনো দিলীপ, দাঁড়াও। আমি সবিস্ময়ে ফিরে তাকালাম। মারোয়ারির পোশাক পরে ভৈরব বিশ্বাস এবারে আমার সামনে এসে দাঁড়িয়েছে। ভৈরব বাবু, আপনি এখানে কেন? আর এ কি বেশ? তাহলে আমার মুখ তুমি এখনো ভোলনি, কিন্তু তুমি এখানে কেন? আমরা এখানে বেড়াতে এসেছি। বেড়াতে এসছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটি আবার বেড়াতে আসবার দেশও বটে। কোন কোন দেশে তোমরা বেড়াতে যাবে? ভৈরবের এই প্রশ্নের অর্থ বুঝলাম। সে জানতে চায় কোন দেশে যাওয়ার জন্য আমরা যাত্রা করেছি। সেটা না জানতে পারলে তার চুরি করা ম্যাপ কোনো কাজে লাগবে না। তার আশায় ছাই দেওয়ার জন্য আমি বললাম, আমরা আসকোট থেকে কালী নদী পার হয়ে নেপাল বেড়াতে যাব। নেপালে? বলেই সেখানে স্তব্ধ হয়ে রইল। তারপরে আবার জিজ্ঞাসা করলো, নেপালের কোথায় যাবে তোমরা? কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে? মিথ্যে কথা। বাংলাদেশ থেকে কাঠমান্ডুতে যেতে হলে এই পথে কেউ যায় না। আপনি যখন আমার কথা বিশ্বাসই করবেন না, তখন আপনার সঙ্গে আমিও আর কথা করতে চাই না। আমি 2 পা অগ্রসর হলাম। তৎক্ষণাৎ ভৈরবের 2 জন সঙ্গী 2 লাফে আমার সামনে গিয়ে পথ জুড়ে দাঁড়ালো। আমি ক্রুদ্ধস্বরে বললাম, ভৈরব বাবু, এর অর্থ কি? ভৈরব এগিয়ে এসে ডান হাত দিয়ে আমার কোটের কলার চেপে ধরলে। তারপরে আমাকে একটা ঝাঁকুনি দিয়ে গম্ভীর স্বরে বলল, দিলীপ, আগুন নিয়ে খেলা করো না। দেখছো রাত কি অন্ধকার আর পথ কি নির্জন। এই বিদেশের পথে কাল সকালে যদি কোনো বাঙালির মৃতদেহ পড়ে থাকে, তাহলে কেউ তাকে চিনতে পারবে না। সামনের অন্ধকারের চেয়েও গাঢ় একটা অন্ধকার আমার চোখের সামনে ঘনিয়ে এলো। এরা কি আমাকে খুন করতে চায়? কিন্তু মুখে যতটা সম্ভব সাহস দেখিয়ে আমি বললাম, ভৈরব বাবু, আপনার উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। ভৈরব আমাকে একটা ঝাঁকুনি দিয়ে কর্কশ স্বরে বলল, এখন শোনো, অচেনা বিদেশ, রাত অন্ধকার আর পথ নির্জন। দেখো আমার হাতে এটা কি?
আমি স্তম্ভিত দৃষ্টিতে দেখলাম সে গায়ের কাপড়ের ভেতর থেকে ফস করে প্রকাণ্ড একখানা চকচকে ছোঁড়া বার করলে। শুকনো কণ্ঠে বললাম, আপনি কি জানতে চান? সত্যি করে বলো, তুমি কোন দেশে যাবে? কি করব, বলবো না বলবো না? কোথায় কোন অতলে গুপ্তধন আছে কিংবা নেই তার লোভে নিজের প্রাণ নষ্ট করব? ভৈরব দু চক্ষে অগ্নি বর্ষণ করে বলল, চুপ করে রইলে যে বড়, বলো তুমি কোথায় যাবে, বলো। হঠাৎ কাছ থেকেই পরিচিত স্বর শুনলাম। ভৈরব বাবু, দিলীপ যদি না বলে তাহলে আমি বলতে পারি আমরা কোথায় যাচ্ছি। বিদ্যুৎ বেগে ফিরে দেখি পাশে একটা পাথরের আড়াল থেকে বিমল ও কুমার বেরিয়ে আসছে। তাদের দুজনের হাতে রিভলভার। যে দুটো লোক আমাকে পথ জুড়ে দাঁড়িয়েছিল তারা তীরের মতো ছুটে অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল এবং ভৈরব পালাবার উপক্রম করল, কিন্তু তার আগে কুমার খপ করে তার একখানা হাত চেপে ধরল। বিমল হাসতে হাসতে বলল, দেখছেন ভৈরব বাবু, রাত খুব অন্ধকার হলেও পথ খুব নির্জন নয়। কুমারের হাত থেকে হাত ছাড়াবার চেষ্টা করতে করতে ভৈরব বলল, কে তোমরা? ভৈরব বাবু, স্থির হন, স্থির হন। বেশি ছটফট করলে আমরাও রিভলভার ছুটতে ইতস্তত করব না। আপনি তো নিজেই বলেছেন এই বিদেশের পথে কোনো বাঙালির মৃতদেহ পড়ে থাকলে কাল সকালে কেউ তাকে চিনতে পারবে না, তাই তো? ভৈরব তৎক্ষণাৎ স্থির হয়ে বলল, তোমরা কি চাও? হ্যাঁ, মাত্র একখানা ম্যাপ। ম্যাপ? কিসের ম্যাপ? কিসের ম্যাপ তা তুমিও জানো, আমরাও জানি। যে ম্যাপখানা তুমি দিলীপের বাড়ি থেকে চুরি করেছিলে, আমার সেইখানাই চাই। ম্যাপ ট্যাপ আমি কিছু জানি না। আমার হাত ছাড়ো, নইলে আমি চিৎকার করে লোক ডাকবো। তুমি চিৎকার করলে এখানে খালি প্রতিধ্বনি উত্তর দেবে, কিন্তু তার আগেই আমি তোমাকে গুলি করে কুকুরের মতো মেরে ফেলবো। আমার কাছে কোনো ম্যাপ নেই। আছে আছে, তোমার কাছেই আছে ম্যাপটা। এমন মূল্যবান জিনিস তুমি যে কাছছাড়া করেছো, কি অন্য কারোর কাছে রেখেছো, এ কথা আমি বিশ্বাস করি না। নির্বোধ, আমি বিশ্বাস করি না। এখনো কি বুঝতে পারছো না যে তোমাকে ধরবার জন্যই আজ আমরা ফাঁদ পেতেছি? আমরা জানি তুমি আমাদের গতিবিধি লক্ষ্য করছো। আমরা জানি রাতে নির্জন পথে দিলীপকে একলা পেলেই তোমরা ভয় দেখিয়ে তার কাছ থেকে আমাদের গন্তব্যস্থানের কথা জানবার চেষ্টা করবে। আমরা জানি গুপ্তধনের ঠিকানা পাওনি বলে তোমার আফসোসের সীমা নেই। মূর্খের মতন ফাঁদে যখন পা দিয়েছ, তখন ম্যাপখানা ফিরিয়ে না দিলে আর তোমার মুক্তি নেই। না, তোমার মুক্তি নেই। ভৈরব তার ছেলে মানুষই হাসি হেসে বলল, ম্যাপের কথা আমি কিছুই জানি না। কুমার, তুমি ভৈরবের হাত দুখানা ওর গায়ের কাপড় দিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলো তো। ও যদি পালাবার চেষ্টা করে, আমি তাহলে এখনই গুলি করে ওর ঠ্যাং খোঁড়া করে দেব। বিমল রিভলভার বাগিয়ে দাঁড়িয়ে রইল। কুমার আর আমি ভৈরবকে খুব কষে বেঁধে ফেললাম। দারুণ ক্রোধে তার মুখ রক্তবর্ণ হয়ে ফুলে উঠল, কিন্তু সে কোনো বাধা দিলে না। এইবারে ওর জামা কাপড় ভালো করে খুঁজে দেখো, ম্যাপ নিশ্চয়ই ওর কাছে আছে। প্রথমে তার কোটের পকেট, তারপরে ফ্লানেনের শার্ট, তারপরে ভেতরকার মেরোজাই খুঁজে পাওয়া গেল একটা মানি ব্যাগ। সেই মানি ব্যাগের মধ্যে পেলাম আমাদের হারামণি অর্থাৎ রত্নগুহার সেই হাতে আঁকা ম্যাপখানা। ভৈরব, তুমি যে বেচারা কিষণ সিংকে খুন করেছ তাও আমরা জানি, কিন্তু যথেষ্ট প্রমাণ নেই বলে তোমাকে আমরা পুলিশের হাতে সঁপে দিতে পারলাম না। তুমি মহা পাপিষ্ঠ। যাও যাও, আমাদের সামনে থেকে দূর হও। সেই হাত বাঁধা অবস্থায় ভৈরব ধীরে ধীরে চলে গেল। ফেরবার মুখে আমি বললাম, বিমল, শিকারীরা যেরকম গরু ছাগলের লোভ দেখিয়ে বাঘকে ফাঁদে ফেলে, তোমরা আমাকে ঠিক সেইভাবেই আজ ব্যবহার করেছ। বিমল উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ, ঠিক সেইভাবেই। কিন্তু অনেক সময় বাঘ সে গরু ছাগলকে বধ করে, সেটাও জানো তো? অভিমান করো না বন্ধু, অভিমান করো না। যদিও তুমি আমাদের দেখতে পাওনি, তবু এটা জেনো যে আমাদের দৃষ্টি বরাবরই তোমার উপরে ছিল। কিন্তু আগে থাকতে এই কৌশলের কথা আমাকে জানালে কি ক্ষতি হতো বলো দেখি?
এসব বিপদে আপদে তুমি আমাদের মতো এখনো অভ্যস্ত হওনি, হয়তো তুমি ভয় পেতে। আরে কেল্লা যখন এত সহজেই ফতে হয়েছে, তখন এত কথা কাটাকাটি আর মান অভিমান কেন? এখন আনন্দ করো ভাই, আনন্দ করো। গুপ্তধনের ঠিকানা আমরা জানি, হারা ম্যাপ আবার ফিরে এসেছে, দুরাত্মার দুরাশায় ছাই পড়েছে। এখন কেবল আনন্দ করো। কিন্তু বিনা মেঘের বজ্র হয়তো এখনো আমাদের জন্য প্রস্তুত হচ্ছে। তাঁবুতে ফিরে এসে দেখি আমাদের জন্য সামনে খাবার সাজিয়ে রামহরি ঘরে ঢুকে বসে ঢুলছে এবং তার পাশে বসে আছে বাঘা। ঘুমের ঘরে তারও দুই চক্ষু মুদিত। বিমল চিৎকার করে বলল, ওঠো রামহরি, কুলিদের ডাকো, মালপত্তর বাঁধতে থাকো, ততক্ষণে আমরা চটপট খেয়ে নিই। রামহরি মুখ বেজার করে বলল, কেন এত তাড়াতাড়ি কিসে শুনি? হ্যাঁ, আমরা এখনই যাত্রা করব। এই অন্ধকার রাতে? হ্যাঁ হ্যাঁ, এই অন্ধকার রাত্রে। সবাই একটা করে পেট্রোলের লণ্ঠন নাও। কলিকালের বিজ্ঞান অন্ধকারকে জয় করেছে, তাকে তুমি জানো না রামহরি? ওঠো ওঠো ওঠো, আমাদের পিছনে শত্রু। শত্রুর নাম শুনেই রামহরির সমস্ত জড়তার ভাব কেটে গেল। সে তখনই উঠে মালপত্তরের ব্যবস্থা করতে ছুটল। প্রবল বিক্রমে খাবারের থালা আক্রমণ করে বিমল বলল, এসো কুমার, এসো দিলীপ, আমার দৃষ্টান্ত অনুকরণ করো। ভৈরবের শিবিরে এতক্ষণে হয়তো পরামর্শ সভা বসেছে। শত্রুকে পরাজিত করবার প্রধান উপায় কি জানো? তারা যা ভাবেনি তাই করা। আজ রাতেই যে আমরা আসকোট ছেড়ে দেব, এটা তারা কল্পনাও করতে পারবে না। তারা এখন কালকের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু কাল আমরা অনেক দূরে থাকব। তারপর আমাদের নাগাল ধরা তাদের পক্ষে সহজ হবে না। এখন আমাদের চাই খালি গতি, স্পিড, আরো স্পিড। আমরা যত গতি বাড়াবো, শত্রুরা তত পিছনে পড়ে থাকবে। স্পিড স্পিড, আধুনিক সভ্যতার প্রাণ। এই স্পিডের লোভেই একালের মানুষ রেলগাড়ি, স্টিমার, উড়োজাহাজ, মোটর সৃষ্টি করেছে। এই গতির জোরেই জীবনের যাত্রাপথে ইউরোপ আজ অগ্রসর। আর তার অভাবেই গরুর গাড়িতে চড়ে ভারতবর্ষ আজও সেকালের গর্ভের ভিতর থেকে বেরিয়ে আসতে পারেনি। আমরা আবার ওপরে উঠছি, আর উঠছি তো উঠছি। উতরাইয়ের পর চড়াই, আর চড়াইয়ের পরে আবার উতরাই। যখন উতরাই দিয়ে নিচের দিকে নামছি, তখন নামছি আরো বেশি ওপরে ওঠার জন্য। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, কিন্তু আমাদের ঊর্ধ্বগতির বিরাম নেই। তবু বিমল বারবার বলছে, স্পিড, আরো স্পিড। দ্রুত গতিতেই এখন আমাদের শত্রুদের হারাতে হবে। দ্রুত গতির মহিমাতেই নেপোলিয়ন শত্রুদের হারিয়ে দিগ্বিজয়ী হয়েছিলেন। গতি, আরো গতি, আরো। নেপোলিয়ন আলস পর্বত পার হয়েছিল। ভৈরবকে হারাবার জন্য যদি দরকার হয়, আমরাও হিমালয় পর্বত পর্যন্ত পার হব। গাঢ় নীল আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অবাক হচ্ছে। আকাশের নীলিমা যে এমন নির্মল হয়, বাংলাদেশে বসে কখনো তা কল্পনা করতে পারিনি। সেই পবিত্র নীলের তলায় হিমালয়ের শিখরের পর শিখরের ভিড়, চতুর্দিকে যেন শিখরের মহাসভা। উপত্যকার পর উপত্যকা এবং শত শত শিশু শৈল। তারা যেদিন মেঘ ছোঁয়া মাথা তুলবে, সেদিন হয়তো সেকালের অতিকায় জীবজন্তুদের মতো একালের মানবজাতিরও ধরাস্পৃষ্ট থেকে লুপ্ত হয়ে গিয়ে অন্য কোনো উচ্চতর জীবের জন্য স্থান ছেড়ে দেবে। এই পর্বত বিশ্বের ভেতরে মাঝে মাঝে ভুটিয়া স্ত্রী পুরুষদের সঙ্গে দেখা হচ্ছে, আর মনে হচ্ছে মানুষ এখানে কি নিকৃষ্ট অকিঞ্চিতকর জীব। দেবতার এই বিরাট লীলা জগতে মানুষের তুচ্ছ দেহ যেন মোটেই মানায় না। কোথাও রক্ষক মানুষ ও কুকুরের সঙ্গে সংকীর্ণ পাহাড় রাস্তা দিয়ে ভেড়ার পর ভেড়ার পাল চলেছে। কোথাও পাহাড়ের বুক সাজানো সিঁড়ির সারের মতো সবুজ শস্য খেতে কাঁপুনি ধরা পুরুষ ও বুকে ন্যাকড়া বাঁধা স্ত্রী চাষিরা চাষ করছে। কোথাও শুকনো পাথরকে ভিজিয়ে ঝর্ণার লহর মিষ্ট নাচে গানে মেতে নেমে আসছে। নিচে বয়ে যাচ্ছে কালী নদী। ওপর থেকে দেখা গেল ছোট বড় কয়েকটি ঝর্ণার ধারার সঙ্গে কালী নদীর মিলন হয়ে এক অপরূপ সুন্দর আনন্দ রাগিনীর সৃষ্টি হয়েছে। চিরস্তব্ধ হিমালয়ের অসার প্রাণে চিরঝঙ্কৃত কলসঙ্গীতের সারা। যেন এখানেই
আর্য ঋষিরা প্রথম বেদ জ্ঞানের আভাস অনুভব করেছিলেন। এই পবিত্র সঙ্গমের সঙ্গীতে শহরের মনের সমস্ত ধুলোমাটি ধুয়ে মুছে যায়। এ এক পরম বিস্ময়। নদ নদীর সমতল পৃথিবীকে স্নিগ্ধ করে এবং নদীর নাম করলেই আমাদের মনে হয় মাটির পৃথিবীর কথা। অথচ নদী নরম মাটির সম্পদ হলেও সমতল জগতে সে বিদেশিনী। তার জন্ম এই কঠিন, অসমচ্ছ, নিষ্করুণ শুকনো পাথরের কোলে। যে জল পাথর ভেদ করে ভেতরে ঢুকতে পারে না, সেই জলই পাথর ভেদ করে বাইরে বেরিয়ে আসে, মানুষের প্রাণ রক্ষা করে। হিমালয় না থাকলে ভারত আজ জীবশূন্য মরুভূমি হয়ে যেত, এবং সেই জন্যই হয়তো কৃতজ্ঞ ভারতবাসী হিমালয়কে দেবতার মতো শ্রদ্ধা করে। গারবেয়াং নামক স্থান থেকে কিছু এগিয়ে হঠাৎ এক বিপদ। একটা উঁচু জায়গা থেকে পাহাড়ে পড়ে গিয়ে রামহরি বিষম চোট খেল। তার পক্ষে 2-4 দিনের মধ্যে আর পথ চলা অসম্ভব। আমাদের সমস্ত গতি ব্যর্থ হলো। এখন এখানেই বসে থাকতে হবে। রামহরি, তুমি আমাদের বিপদে ফেললে দেখছি। রামহরি অত্যন্ত অপরাধীর মতো দুঃখিত স্বরে বলল, কি করব খোকা বাবু, আমি তো আর সাত করে আচার খেয়ে তোমাদের বিপদে ফেলিনি। তোমরা বরং কাজ করো, আমাকে এখানে কোনো লোকের বাড়িতে রেখে তোমরা এগিয়ে যাও। আমার জন্য কেন তোমরা সব পণ্ড করবে? তোমরা এগিয়ে চলো। তা হয় না রামহরি, যত বিপদই আসুক আমাদের তোমার কাছে থাকতে হবে। এখানে আর তাঁবু খাটিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করে কাজ নেই। যতদিন না রামহরি সেরে ওঠে ততদিন কারোর বাড়িতে অতিথি হয়ে আমাদের লুকিয়ে থাকতে হবে। হিমালয়ের এই অঞ্চলের লোক অতিথি সৎকারের জন্য বিখ্যাত। এখানে অনেক জায়গাতেই বাজার হাটের অস্তিত্ব নেই বললেই চলে। পয়সা খরচ করেও সময় সময়ে জিনিস পাওয়া সম্ভব নয়। তাই মানস সরোবরের তীর্থযাত্রীরা গৃহস্থের বাড়িতে আতিথ্য স্বীকার করেই পথ খরচের টাকা বাঁচাতে পারে। সুতরাং আমাদেরও আশ্রয়ের অভাব হলো না। 2 দিন এখানে কাটল। রামহরির আরও দিন কয়েক বিশ্রাম দরকার। 3য় দিন বৈকালে বিমল বলল, শুনেছি এখানে এক মস্ত উতরাই আছে, প্রায় 2 মাইল দূরে। চলো তো, আমরা 3 জনে সেই উতরাইটা একবার দেখে আসি। রামহরি সে পথে চলতে পারবে কিনা সেটা জানা দরকার। আমরা এখন মালাপা নামক স্থানের কাছে আছি। এখানে বন জঙ্গল শেষ হয়ে হিমালয়ের বৃক্ষশূন্য রুক্ষ ঊর্ধ্বস্তর আরম্ভ হয়েছে। আর্য সুলভ দীর্ঘ নাক, আয়ত চক্ষু এবং সুগোল কপলের দেশ ছেড়ে তিব্বতের খুব কাছে এসে পড়েছি। এই জায়গাটায় 3টি রাজ্যের মিলন হয়েছে, ভারত, নেপাল এবং তিব্বত। কালী নদীর ওপার থেকে দেখা যাচ্ছে নেপালের ঝাউ ও দেবদারু গাছের বন। আশেপাশে পাখিদের গানের সভা বসেছে। দূরে দূরে পাহাড়ের ওপর থেকে ঝর্ণা ঝরছে, যেন চকচকে জলের ফিতে ঝুলছে। নির্জনতা এখানে যেন ধ্যানে মগ্ন হয়ে আছে। তারপরেই সেই উতরাই দেখলাম। এটি এখানকার প্রসিদ্ধ উতরাই। পাহাড়ের ঢালু গা প্রায় সোজা হয়ে নিচে, আরও নিচে যে নেমে গেছে কত তা জানি না। মানুষের পক্ষে এই পথে 2 পায়ে খাড়া হয়ে নামা একেবারেই অসম্ভব। লাঠির সাহায্যে প্রায় বসে বসে নামা ছাড়া উপায়ন্তর নেই। সেই ঢালু পায়ের গায়ে বৃক্ষলতার চিহ্ন পর্যন্ত নেই। আছে কেবল ধসে পড়া ছোট বড় শৈলখণ্ড। একবার পা ফসকালেই দেহের সঙ্গে আত্মার সকল সম্পর্ক ঘুচে গিয়ে সর্বাঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিমল মাথা নেড়ে বলল, রামহরিকে নিয়ে 3-4 দিন পরেও হয়তো এ পথ দিয়ে নামা চলবে না। স্পিড বাড়িয়ে এতটা এগিয়েও কোনো লাভ হলো না। ভৈরব হয়তো শীঘ্রই আমাদের নাগাল ধরবে। অদৃষ্টের মার, উপায় কি? সঙ্গে সঙ্গে মূর্তিমান অদৃষ্টের সঙ্গে সাক্ষাৎ হলো। মনে করলে এখনো বুকের কাজটা ঠকঠক করে ওঠে। সেই মূর্তিমান অদৃষ্ট আমাদের পেছন থেকে কঠিন কৌতুকের স্বরে বলল, এই যে বন্ধুর দল, নমস্কার। আমরা 3 জনই চমকে ফিরে দাঁড়ালাম।
আমাদের কাছ থেকে 4-5 হাত তফাতে একদল লোক ঠিক যেন মাটি ফুঁড়ে আবির্ভূত হয়েছে। সর্বাগ্যে দাঁড়িয়ে আছে ভৈরব বিশ্বাস। তার উজ্জ্বল তীক্ষ্ণ চোখ দুটো যেন আগুনের ফিনিক ছড়িয়ে দিচ্ছে, অথচ ওষ্ঠাধারে ঝরছে শিশুর মতো সরল সেই মিষ্ট হাসি। এবং তার হাতে রয়েছে একটা দোনলা বন্দুক। ভয়ে ভয়ে লক্ষ্য করলাম তার সঙ্গীদের কারুর হাতে মোটা লাঠি, কারুর হাতে বর্ষা, কারুর হাতে তলোয়ার, কারুর হাতে ছোড়া, আর আমরা একেবারেই নিরস্ত্র। শুনেছি বিমলের গায়ে অসুরের মতো শক্তি, এবং কুমার এবং আমিও দুর্বল নই। কিন্তু 10-12 জন সশস্ত্র লোকের বিরুদ্ধে আমরা 3 জনে খালি হাতে কি করতে পারি? পেছনে খাড়া উতরাই, পালাবার পথ নেই। বিমল কিন্তু একটুও দমল না, 2 পা এগিয়ে এসে হাসি মুখে বলল, ভৈরব বাবু যে এত শীঘ্র আপনার চন্দ্রবদন দেখতে পাবো আশা করিনি। কিন্তু আমার মনে বরাবরই আশা ছিল খুব তাড়াতাড়ি তোমাদের দেখা পাবো। আপনার আশা সফল হয়েছে, আপনি ভাগ্যবান। এখন পথ ছেড়ে সরে দাঁড়ান, আমরা বাসায় ফিরব। ভৈরব একগাল হেসে 2 পাটি বড় বড় হলদে দাঁত বার করে বলল, এত ব্যস্ত কেন? আরে এসো না, খানিক্ষণ গল্প করি। আমাদের এখন গল্প করার সময় নেই বলে বড় দুঃখিত হচ্ছি। পথ ছাড়লে বাধিত হব। কিন্তু গল্পে যখন তোমার এতই আপত্তি, তখন দয়া করে আমার 2টো উপকার করে যাও। কি উপকার? আজ্ঞা করুন। তোমরা কোন দেশে যেতে চাও বলো, আর সেই ম্যাপখানা আমাকে দিয়ে যাও। তারপর তোমরা স্বর্গে বা নরকে যেখানেই যাও, আমি আর কোনো আপত্তি করব না। মাফ করবেন ভৈরব বাবু, আপনার অনুরোধ আমি রক্ষা করতে পারবো না। পারবে না? না, প্রাণ গেলেও নয়। আচ্ছা দিলীপ, তোমারও কি একই মত? নিশ্চয়ই, ও ম্যাপ আমার সম্পত্তি, আপনাকে দেবো কেন? মিথ্যে কথা, ও ম্যাপে তোমার কোনো অধিকার নেই। তোমার ঠাকুরদা আমার বৃদ্ধ পিতাকে হত্যা করে ওই ম্যাপ চুরি করেছিল। তুমি হত্যাকারীর বংশধর। আজ আমি ওই ম্যাপ আদায় করব, আর তোমাকেও প্রাণে মেরে তার প্রতিশোধ নেব। আমি দেবতার কাছে প্রতিজ্ঞা করেছি, আমার পিতৃ হত্যাকারীর কোনো বংশ আমি রাখবো না। তোমার বাবাকে যেমন নরকে পাঠিয়েছি, আজ তোমার পালা। হ্যাঁ, আজ তোমার পালা। এই অদ্ভুত কথা শুনে আমি বিস্ময়ে একেবারে অবাক হয়ে গেলাম। বিমল ধীর স্বরে বলল, ভৈরব বাবু, আপনার মতো ধর্মপুত্র যুধিষ্ঠিরের কোনো কথাই আমি বিশ্বাস করি না। ভৈরব মুখ খিঁচিয়ে বলল, ছোকরা, তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু ম্যাপটা চাই। ম্যাপ আপনি পাবেন না। এখনো ভেবে দেখো, নইলে যে শাস্তি আমি দেব তোমরা তা কল্পনাতেও আনতে পারবে না। ভৈরব বাবু, আপনি আমাদের চেনেন না। আপনি শাস্তির ভয় দেখাচ্ছেন। আমরা হাসতে হাসতে মরতে পারি। মৃত্যু সে তো খুব সহজ ব্যাপার, কিন্তু বেঁচে বেঁচে তোমরা কি কখনো মৃত্যু যন্ত্রণা ভোগ করেছ? হ্যাঁ, ম্যাপ না পেলে আমি আজ সেই শিক্ষাই তোমাদের দেব। বিমলের মুখের হাসি তখনও মেলালো না। সে স্থিরভাবেই বলল, আমরা 3 জন, আপনারা 10-12 জন। আমরা নিরস্ত্র, আপনারা সশস্ত্র। কাজে সমস্ত শাস্তি আজ আমাদের মাথা পেতে নিতেই হবে। কিন্তু প্রাণ থাকতে ম্যাপ আমরা দেব না। বেশ, দেখা যাক। শ্যামা, সিধু, তোমরা সবাই মিলে ওদের হাত পাগুলো দড়ি দিয়ে পিচমোড়া করে বেঁধে ফেলো তো দেখি। আর ওদের জামা কাপড় হাতড়ে দেখো ম্যাপখানা কোথায় লুকিয়ে রেখেছে। তারা পিচমোড়া করে আমাদের হাতগুলো বেঁধে ফেলল। আমরা কোনোতেই বাধা দিলাম না। অকারণে বাধা দিয়ে লাভ কি? তারপর আমাদের জামা কাপড় তারা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ম্যাপ কোথাও পাওয়া গেল না। বিমল যে ম্যাপখানা কোথায় লুকিয়ে রেখেছে আমিও তা জানতাম না। সে সময় আমার মন এমন আতঙ্কগ্রস্ত হয়েছিল যে ম্যাপের সন্ধান জানলে সকল প্রাণ রক্ষার জন্য আমি হয়তো বলে ফেলতাম। ভৈরব গজরাতে গজরাতে বলল,
ম্যাপখানা তাহলে দেবে না, তাই তো? না বন্ধু, না, একদম না। দেখো তো খুঁজে পাও কিনা। ম্যাপখানা তাহলে কিভাবে আদায় করি এবারে সেইটাই দেখো। ওরে, ওদের প্রত্যেকের পা দুটো আলাদা আলাদা দড়িতে বেঁধে ফেলতো দেখি। আমাদের ধাক্কা মেরে মাটিতে পেরে ফেলে এক একটা দড়িতে এক একজনের পা শক্ত করে বেঁধে ফেলা হলো। আচ্ছন্নের মতো হয়ে ভাবতে লাগলাম, এই নরপিশাচ আমাদের নিয়ে কি করতে চায়। ভৈরব আবার হুকুম জারি করলে, এইবারে এক গাছা মোটা দড়িতে ওদের পায়ে বাঁধা দড়িগুলো 3 গাছা শক্ত গেরো দিয়ে বাঁধ দেখি তো। তৎক্ষণাৎ তার আদেশ পালিত হলো। আচ্ছা, এখন পাহাড়ের ধার ধরে ওদের নামিয়ে দে, মোটা দড়ি গাছা উপরে কোথাও বেঁধে রাখ। অন্ধকার হয়ে আসছে, রাতে এ পথে কোনো লোক আসবে না। সারা রাত ওরা লাউ কুমড়োর মতো শূন্যে চলতে থাক। সেই ভয়ানক প্রস্তাব কার্যে পরিণত হতে দেরি হলো না। এখন আমরা শূন্যে দোদুল্যমান। নিজের দিকে তাকিয়ে শিউরে চোখ মুদে ফেললুম। দড়ি যদি ছিঁড়ে যায়, একেবারে 200 কি 250 ফুট তলায় গিয়ে পড়ে আমাদের দেহগুলো চিহ্ন পর্যন্ত থাকবে না। ওপর দিকে চেঁচিয়ে ভৈরব বলল, এখনো ম্যাপ কোথায় রেখেছো বলো সেটা। বলবো না বন্ধু, বলবো না। বেশ, তাহলে সারা রাত দোল খাও। কাল সকালে আমি আবার এই পথে আরো একবার আসবো। তখনও যদি ম্যাপ না দাও, তোমাদের ওইভাবেই ঝুলিয়ে রেখে বিদায় হয়ে যাব। তারপরে হা হা করে একটা শয়তানি হাসির শব্দ। তারপরে সব চুপচাপ। নিম্ন মুন্ডে এমন করে শূন্যে ঝুলে আমরা কি সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবো? এখনই আমার দেহের রক্ত মুখে নেমে এসেছে, আর পা দুটো ছিঁড়ে যাবে বলে মনে হচ্ছে। দিনের আলো নিভে গেছে বটে, কিন্তু আকাশে চাঁদ দেখা দিয়েছে। চারিদিকে আলো আঁধারের লীলা, এবং দূর থেকে নিস্তব্ধতা ভেঙে একটা বাঘ ডেকে উঠল। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী কুবেরপুরীর রহস্য। গল্পপাঠ অভিজিৎ। বিমল এবং কুমারের চরিত্রে ইভান সরকার এবং আমি রক্তিম। অন্যান্য চরিত্রে অভিষেক, ঋদ্ধি, শ্রীরূপ, শুভ, ইভান সরকার, শুভজিৎ, আসঞ্জন এবং আমি রক্তিম। আবহ ফিনিক্স, প্রচ্ছদ রৌমজিৎ, স্ক্রিপ্টিং স্নেহা। সমগ্র পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে তোমরা সবাই জানো কি করতে হয়, লাইক করতে হয় আর প্রচুর প্রচুর শেয়ার করতে হয়। আমরা তোমাদের সবার কাছে আরও একবার অনেক 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 কৃতজ্ঞতা জানাই এতগুলো দিন ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। শুভরাত্রি।